ওয়েলকাম ব্যাক। তোমরা শুনছো গল্প বলার 51 নম্বর এপিসোড। আর আজকের এপিসোডে তোমাদের জন্য থাকছে একটা মারাত্মক ভয়ের কল রেকর্ডিং। যে কল রেকর্ডিংয়ে আমার সাথে থাকছে ঐশিকা মুরগি। ঐশিকা তার নিজের জীবনে ঘটে যাওয়া একটা মারাত্মক ভয়ের ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করেছে। সেই ঘটনাটা তো আমরা শুনে নেব, কিন্তু তার আগে তোমরা যারা আজকের এই এপিসোডটা এই মুহূর্তে লাইভ দেখছো তারা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও গল্প বলার পডকাস্ট আর বাকি এপিসোডসগুলো তোমাদের কেমন লাগছে। আর তোমরা যারা নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করতে চাও তারা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। Spotify original horror podcast. হ্যালো ঐশিকা, কেমন আছো? আমি ভালো আছি, সব ঠিকঠাকই চলছে। গল্প বলার ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজে প্রথমবারের জন্য এসে কেমন লাগছে তোমার? আমি তো খুব এক্সাইটেড, আমি নার্ভাস, আমি বলবো কি করে, কারণ আমার এই ধর আমি খুব ইন্ট্রোভার্ট, তো বলবো কি করে আর সেটা শ্রোতারা কেমন ভাবে নেবে সেটাও একটা। দেখো, তুমি তো তোমার নিজের রিয়েল লাইফ ঘটনা আজকে আমাদের সাথে শেয়ার করবে, কারণ আজ থেকে প্রায় 2 মাস আগে তুমি আমায় ইনস্টাগ্রামে একটা মেসেজ করে জানিয়েছিলে যে তুমি গল্প বলার 37 নম্বর এপিসোডটা শুনেছো, তাই তো? হ্যাঁ। তো যেখানে আমরা একটা কল রেকর্ডিং এর মাধ্যমেই জানতে পারি বারাসাতের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের কথা। তো যেখানে আমরা কলেজের নামটা ডিসক্লোজ করিনি, তো ঘটনাগুলো শুনে হয়তো তুমি আমার সাথে কন্ট্যাক্ট করেছিলে। যেই কলেজটা অ্যাকচুয়ালি হন্টেড এবং এরকম প্রচুর ঘটনা সেখানে ঘটে, যেই ঘটনাগুলো কোনোভাবেই স্বাভাবিক নয়। একদমই স্বাভাবিক নয়। মানে ওই লোকালিটিতে ওই একটি কলেজ আছে, যে কলেজটা যারা নাকি ওখানে পড়েছে তারা ডেসক্রিপশন শুনেই বলে দেবে তো ওই কলেজের ব্যাপারেই বলা হচ্ছে। কারণ কি, তুমি যদি কলেজটার গেট থেকে ভিতরে যাও না, তোমার মনে হবে জিনিসটা খুব স্বাভাবিক, কিন্তু যখনই ওতে তোমার এই সূর্যের আলোটা যেতে শুরু করে না, অস্বাভাবিক জিনিসগুলো আস্তে আস্তে হতে শুরু করে। এখন তার ইনফ্রাস্ট্রাকচারটা অনেক চেঞ্জ করেছে। যখন 2018-তে আমরা যাই তখন এরকম ছিল না। তো তুমি আমাকে জানিয়েছিলে যে এই কলেজে তোমার সাথেও এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো তুমি গল্প বলার শ্রোতাদের সাথে শেয়ার করতে চাও। হ্যাঁ, আসলে ছোটবেলা থেকেই না আমি কি হয়, আমি প্রচন্ড সেনসিটিভ। মানে এই ধরনের জিনিসপত্র যেখানেই হয় না, আমি যদি বাই মিস্টেক ওখানে যাই তাহলে আমার শরীর খারাপ করবে, এটা বাধা ধরা। তাই জন্য আমার ঠাকুরদা আমার মাকে বলে গেছিলেন ও যেন কোনো শ্রাদ্ধ বাড়ি না যায়, আর আমার কোনো কিছু ভালো হচ্ছে সেটা যেন আমার মা সবাইকে না বলেন। আমি এতটাই সেনসিটিভ। কিন্তু ট্রিগার্ড কখন হয়, আমি যখন নাকি কলেজটাতে যাই পড়াশোনা করার জন্য, তখন ব্যাপারগুলো যেন ট্রিগার্ড হয়। তখন থেকে আজ অব্দি কন্টিনিউ, মানে ব্যাপারটা আমার এতটাই গা শোয়া হয়ে গেছে। আমি যদি বুঝতে পারি যে এখানে কোনো কিছু আমার সাইড দিয়ে পাস করলো বা এখানে কোনো কিছু নেগেটিভ, আমার সাথে আরো 10 জন আছে, আমি জানি তারা বুঝবে না, তারা সাফার করবে না, কিন্তু এই জিনিসটা আমাকে বিরক্ত করবে। তো তার থেকে তো আমাকে বিরক্ত না করে, তো সঙ্গে সঙ্গে এসে আমি যে জামা কাপড়ের রাস্তায় যাই সেগুলো ধুয়ে ফেলা, টক জল দিয়ে স্নান করে তারপরে 108 বার দুর্গা মন্ত্র জপ করা, ওখানে আমার হ্যাবিট হয়ে গেছে। কারণ আমি জানি আর 4 জনকে করবে না, কিন্তু আমাকে করবে। আর আমি যদি তাদেরকে বলতে চাই না, তারা এরকম ভাবে ওর মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল কথা বলছে, এরকম। তো কলেজে বেসিক্যালি তুমি ওই কলেজের স্টুডেন্ট ছিলে, তাই তো? আমি কলেজে মাস্টার্স অব্দি পড়াশোনা করেছি। আচ্ছা, তো এটা কোন ইয়ারের ঘটনা, মানে কোন সালের ঘটনা যেটা তুমি আজকে আমাদের সাথে শেয়ার করবে? 2018। আচ্ছা। তো 2018-তে কি হয়, কলেজটার অনেকগুলো বিল্ডিং আছে। প্রথমে প্রাইভেট কলেজটা হওয়ার আগে ওদের একটা গভর্নমেন্ট শাখা ছিল, ঠিক আছে? এবার যেটা গভর্নমেন্ট বিল্ডিং সেটা ওদের ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ছিল, যেটা এখন অলরেডি প্রাইভেটে কনভার্ট হয়ে গেছে। তো এবার শীতকাল, এবার আমি পড়েছি হচ্ছে হলি চাইল্ডে, আমার বাজারে হলি চাইল্ড আছে, চিনবে পদ্মপুকুর পাওয়ার বাজার হলি চাইল্ড।
আমি ওখানে পড়াশোনা করেছি। তো স্কুল লাইফটা কি ছিল, হলি চাইল্ডের খুব স্ট্রিক্ট হয়, দুটো বেনি করতে হবে, এই ড্রেস পরতে হবে, নোক রাখতে পারবে না। তো তুমি একটা কনভেন্ট থেকে বেরিয়ে আমি জাস্ট তখন কলেজে গেছি। তো আমি আমার অত বড় বড় চুলগুলোকে হাইলাইট করে রেখেছিলাম বলে না আমি কখনো ওটা বাদতাম না। মা বলতো বেরিয়ে এরকম ভাবে কেউ রাস্তাঘাটে যায়, আমি বাদতাম না, আমি খুলেই ঘুরতাম। এবার শীতকাল, এখন কলেজ স্ট্রিটে বাউন্সার্স আছে, সেফটির জন্য তারা ঘুরে বেরোয়, বিভিন্ন দিকে স্ট্রিট লাইট আছে। তখন এইসব ব্যবস্থা ছিল না, তখন একটা ঘুটঘুটে অন্ধকার কলেজ, যেটা আমাদেরকে খুব ভালো লাগলো, মানে আমরা খুব পছন্দ করতাম ব্যাপারটা। তো কি হয়, একদিন হঠাৎ করেই টিফিনের পর আমাদের ক্লাসগুলো অফ হয়ে যায়। তখন আমি, আমার দুটো বান্ধবী এবং আরো তিনটি ছেলে, আমরা সবাই মিলে ডিসাইড করি যে কলেজটা ঘুরে ঘুরে দেখবো। বিশাল বড় কলেজ, ভিতরে আম বাগান আছে, সর্ষের ক্ষেত আছে, বিভিন্ন তোমার বিভিন্ন বিল্ডিংস আছে। তো আমরা ঘুরে ঘুরে দেখবো। তার আগে যখন আমরা কলেজে নতুন আসি, আমাদের ফ্রেশার হয়, ফ্রেশার্সে আমাদের সিনিয়ররা বলে বয়েজ হোস্টেলের টপ মোস্ট ফ্লোরে একটা রুম আছে, সেটাতে নাকি দুজনের শেয়ারিং ছিল, তো সেটাতেও তোমার হন্টেড। আমার সিনিয়রের সাথে যে ছেলেটি ছিল তাকে নাকি প্রজেস করা হয়, সে ভুলভাল বকে, সে বিভিন্নভাবে ছাদ দিয়ে ঝাঁপ দিতে যায়, এসব বলা হয়। আমরা ভাবি কি মিথ্যে কথা বলছে, এইসব সিনিয়ররা আমাদের ভয় দেখানোর জন্য বলছে। আমরা যাই হোক কলেজটা ঘুরে ঘুরে দেখবো। তো আমরা ঘুরতেই থাকি, ঘুরে ঘুরে দেখি। ঘোরার সময় আমাদের কোনো রকম ক্যানি কিছু ফিল হয় না। এবার আমার আরেকটি যে বন্ধু ছিল, সে ওই ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, সে বলে এত বড় কতক্ষণ ধরে ঘুরবো, আমরা বাসে বাড়ি আসতাম, ইউনিভার্সিটি বাসে। তো ইউনিভার্সিটির বাস ছাড়ে হচ্ছে 6:30। তো ও বলে যে আর ভাল লাগছে না ঘুরতে, ঠান্ডাও লাগছে, চল আমাদের বিল্ডিং এ গিয়ে বসবি। তো আমরা বললাম ঠিক আছে, তোদের বিল্ডিং এ গিয়ে বসবো। তো ওদের বিল্ডিংটা হচ্ছে ওই তোমার লাস্ট বিল্ডিং যেটা ইঞ্জিনিয়ারিং রোতে, সেটা। তো আমরা সেটাতে গিয়ে বসলাম। বসার পরে ওদের রুমে বসে আমরা সবাই গল্প টল্প করতে করতে, নর্মাল, কোনো কিছু হয়নি। এবার যখন নাকি ওই 6টা নাগাদ বাজে, তখন আমার যেন হঠাৎ করে মনে হলো কিছু একটা যেরকম একটা অদ্ভুত লাগছে, ঠিক আছে। তখন আমি আমার সন্ধ্যে 6টা, তাই তো? হ্যাঁ, সন্ধ্যে 6টা, মানে সন্ধ্যে 6টা, আমাদের 6:30 বাস ছাড়ে ওদের বিল্ডিং থেকে, তোমার আমাদের বাস যেতে হার্ডলি 5 থেকে 10 মিনিট লাগবে। তো আমরা ফ্রেশ হয়ে, কারণ আমার বাড়ি হচ্ছে তোমার মেট্রোপলিটন, ভাবো আমি বারাসাত থেকে মেট্রোপলিটন বাসে আসবো। তো এবার আমাদের ওখানে সবাই, ওখানে হয়তো শুধুমাত্র একটি ছেলে যে তোমার এই হোস্টেলে থাকতো, বাদ বাকি সবাই আমরা ওই বাসে করে ফিরবো। তো আলাদা আলাদা বাসে, আলাদা আলাদা রুটের বাসে। তো আমরা বললাম যে, মেয়েরা বললাম যে চল সবাই ফ্রেশ হয়ে, কারণ আমরা ফ্রেশ হতাম, চুল টুল আঁচড়ে ঠাচড়ে পরিপাটি হয়ে বাসে উঠতাম। আমার না খুব আনইউজুয়াল লাগে, তখন 6টা বাজে, আমার এটা কেমন একটা অদ্ভুত লাগছে। তো এবার আমি তখন আমার আরো দুটো মেয়ে বান্ধবীকে বলি, আমার সাথে ওয়াশরুম যাবি, আমার একটা কিরকম লাগছে। তোরা বলছে কিরকম লাগছে, আমি বলছি না আমার মনে হচ্ছে কি যে আমার যেটা মেয়েদের সমস্যা হয় সেরকম কিছু হয়েছে, আমার কেমন লাগছে, তুই যাবি? তোরা বললো চ। তো আমরা 3টি মেয়ে, আমরা ওয়াশরুম যাই, যে ফ্লোরে আমরা ছিলাম সেই ফ্লোরের ওয়াশরুম যাই। তো আমরা গিয়ে দেখি ওয়াশরুমটা বিসি, মানে খালি নেই। তো আমি ওকে বললাম, যার নাকি এটা বিল্ডিং, বললাম যে এখানে আর কোনো ওয়াশরুম আছে, তাড়াতাড়ি নিয়ে চল, টাইম নেই, আমার একটু এমার্জেন্সি আছে। তো বলছে এক কাজ কর, বাস লেট হয়ে গেলে কাকু বকবে। তো লাইব্রেরির যে ফ্লোর, মানে ওই পুরো বিল্ডিং গুলো লাইব্রেরি আছে একটা, তার ঠিক ওপরের ফ্লোরটা, বলছে ওই ওয়াশরুমটাতে কেউ সচরাচর যায় না, আর ওই বিল্ডিংটা আমাদের বাসের থেকে আরো কাছে হবে, তোরা তোদের ব্যাগ গুলো দিয়ে দে, আমরা দেখে আসি, আর তোরা ওয়াশরুম চলে যা। তো ও আমাদেরকে নিয়ে যায়। যখন আমি ওয়াশরুম যাই, ওয়াশরুমটা ঘুটঘুটে অন্ধকার, ওই যে পুরো রোডটা, করিডোরটা, ওটাতে মানে প্রচন্ড অন্ধকার, একটা লাইটও জ্বলে না। এবার আমার সাথে যে বান্ধবীটা আমার ছিল, তো ও আমাকে বলে তুই এক কাজ কর, ওরা আমাকে আমার নামটা ছোট করে ডাক, ঐশী বলে তুই এক কাজ কর, তুই যা, আমি বাইরে দাঁড়াচ্ছি, আমি যাবো না। বললাম তুই যাবি না? বলছে না আমার ভালো লাগছে না, আমি বাইরে দাঁড়াচ্ছি, তুই যা। মানে আমি যথারীতি ওয়াশরুমে যাই। আমরা 3 বান্ধবী, আরেক বান্ধবী সে কি করে, সে বলে যে আমি একটু পরে যাচ্ছি। সে এবং তার ও এবং ওর বয়ফ্রেন্ড, ওরা দুজন পরে আসবে বলে আসে, যে তুই যা ওয়াশরুমে, আমি যাচ্ছি। এবার ছেলেটিকে, ইতিমধ্যে ছেলেটিকে যে নাকি যে যার বয়ফ্রেন্ডের সাথে ছিল, ও বলে ঠিক আছে আমি ঐশিকা গেছে, আমি যাব,
তুই যা, তুই আমার ব্যাগটা নিয়ে বাসে রেখে দে। তো ছেলেটিকে ও বাসের জন্য পাঠিয়ে দেয়। ও কিন্তু তখনও আমাদের কাছে এসে ওঠেনি, তখন ওয়াশরুমে আমি এবং ওয়াশরুমের বাইরে আমার বন্ধু। আমি ওয়াশরুম যাই, ওয়াশরুমটা দেখে আমার প্রচন্ড অদ্ভুত লাগে যে তিনটে ওয়াশরুমের মধ্যে একটা ডিম টিম করছে একটা লাইট, মানে ওই প্রচন্ড অন্ধকার। তাও আমি একদম শেষের ওয়াশরুমটাতে আমি যাই, এখানে সামনের দুটো ওয়াশরুম পরিষ্কার ছিল না, সারাদিন পর পরিষ্কার নিয়ে এখন করবো না, তো আমি শেষের ওয়াশরুমটাতে যাই। যথারীতি গিয়ে আমি বুঝতে পারি যে আমার সমস্যা হয়েছে। তো আমি যখন ওখানে ওয়াশরুম ইউজ করি, যা সব ঠিকঠাক ভাবে করি, যখন আমি ওয়াশরুম ইউজ করছি, ওয়াশরুমের নিচে না ফাঁকা থাকে, দেখবে দরজাটার নিচে একটা ফাঁকা থাকে। তো আমার যেন মনে হলো পাশের ওয়াশরুম থেকে কেউ বেরিয়ে হাঁটলো এবং আমার দরজার সামনে ডাস্টবিন, ওখানে এলো এবং কেউ সিঙ্কের কাছে গিয়ে কলটা খুলে হাত ফাত ধুলো। আমি দেখেছি দুটো ওয়াশরুম খালি, প্রচন্ড নোংরা। তো কি করে দুটো ওয়াশরুম, আমি ভাবলাম কি যে বান্ধবীটা বাইরে দাঁড়িয়ে সে ইউজ করেছে, তো আমি ভেতরে বসে ওকে আমি বলেছি, আমি পাশের বাথরুমের ওই ফ্লাশের আওয়াজ আমি বলছি যে কিরে তুই, ওর কোনো রেসপন্স নেই। বলছি কিরে এত নোংরা জায়গাটা ইউজ করলি, কিন্তু 2 মিনিট সই ছিল না, আমি তো বেরোতামই। আমি কিন্তু ওর সাথে পুরো বলছি যে তুই কি করে এত নোংরা জায়গাটা ইউজ করলি, তারপর তো 2 মিনিট সই ছিল না বলে আমি বেরিয়েছি, দেখছি এন্টায়ার ওয়াশরুমটা খালি। আলাম ও হয়তো এসে বলেছি প্রেস্টিজে লেগেছে, পালিয়ে গেছে। তারপর আমি সিঙ্কের কাছে যাই এবং আমি হাত ধুই। যখন আমি হাত ধুচ্ছি, আমি স্পষ্ট আমার রাইট কানের কাছে ফিল করেছি যদি কোনো মানুষ না তোমার কানের কাছে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তোমার ঠিক যেরকম লাগবে। আর আমার অত বড় বড় চুলগুলো খোলা, আর আমি যখন আয়নার দিকে তাকিয়েছি, আমি একটা কালো মতো ছায়া মতো দেখেছি, আর আমার রাইট সাইডের চুলগুলো উঠছে, ফু মারলে যেন মরে না ওরকম। আমি কলটা বন্ধ করেছি। তুমি শিওর তুমি এরকম দেখেছো আয়নাতে? হ্যাঁ, আর এটা একবার নয়, এরকম আমি বহুবার দেখি। এটাই হতো সব থেকে বড় সমস্যা আমার। আর আমি পুরো শিওর দেখেছি, শিওর। আমি না দেখার পর আমি ওটা বন্ধ করেছি, বন্ধ করে আমি বেরিয়েছি। বেরিয়ে দেখলাম বাইরে আমার বান্ধবী দাঁড়িয়ে, ওর নাম শুভাঙ্গী। আমি দেখলাম শুভ দাঁড়িয়ে, আমি ওর হাতটা ধরলাম, ধরে বললাম তুই বাথরুমে গেছিস? বললো না তো, আমি এখানেই দাঁড়িয়ে। বললাম চ। বললো ওকে নিয়ে বাসে চলে গেছি। বাসে চলে যাওয়ার পর 6:30 বাস ছাড়বে। তো আমার আরেক যে বান্ধবী যে আমাদের কাছে গেছে পরে, তার বাসের কাকু এসে বলছে ও তো তোমাদের সাথে আসার কথা, 6:30 বাজে, এখনো আসেনি। এবার বাসের নিয়ম হচ্ছে প্রথমে লং ডিস্টেন্সের বাসটা বেরোয়, তাদের পেছন পেছন শর্ট ডিস্টেন্সের বাসেরা বেরোয়। বাসে আমাদের সবার রোল কল হয়, আমরা সবাই এলে তারপর বাস ছাড়া হয়, এটা হচ্ছে নিয়ম। তো ওর বাসে ওর রোল কল হয়েছে, ও আসেনি। এবার ও কোথায়? ও তো আমাদের সাথে আসেনি, ও তো ব্যাগ পাঠিয়ে দিয়েছে, আর ও কোথায়? তো এবার আমি বললাম তো ওয়াশরুমেও আসেনি, তাহলে ও কোথায় গেছে? বলে বাসের কাকু, আমি এবং যে ছেলেটি হোস্টেলে থাকে সে, তো আমরা 3 জনে ওকে খুঁজতে যাই, তো ও তো আসেনি। খুঁজতে গিয়ে দেখি যে ফ্লোরে আমরা ছিলাম, ওয়াশরুম যে ফ্লোরে, সেই ফ্লোরে ওয়াশরুম অব্দিও আসেনি। ওয়াশরুমের আরেকটি মানে এরকম ভাবে তুমি ঘুরে এলে, একটা গোল মতো জায়গা ঘুরে এলে একদম কর্নারে ওয়াশরুম, সোজা আরো কতগুলো ক্লাসরুম, একটি ক্লাসরুমের মধ্যে ও ঢুকছে আর বেরোচ্ছে। মানে আমরা দেখছি অন্ধকারে কেউ ওয়াশরুম, সরি, কেউ রুমে ঢুকছে আর বেরোচ্ছে। ওকে খুঁজেছি আমরা পুরো কন্টিনিউয়াসলি এটা হ্যাঁ, হচ্ছিল। ও কন্টিনিউ রুমে ঢুকছে, আমার নামে ডাকছে, আমার নামটা নিয়ে ডাকছে, আর ও বেরোচ্ছে। ওকে যে পেছন থেকে গিয়ে শুভাঙ্গী আর আমি ধরেছি, সরি শুভাঙ্গী বলছি, বাসের কাকু আর আমি ধরেছি, ওর কোনো সেন্স নেই। ওকে 2-3 বার ধাক্কা মারায় ওর ওই ঘোরটা কেটেছে। ও বলছে হ্যাঁ কি হয়েছে? আমি তুই ওয়াশরুম যাসনি, এখানে কি করছিস? তোর বাস বেরিয়ে যাবে, চল। এবার কাকুকে ফোন করে তুই ঝাড় খাবি, চ বলে ওকে আমরা চলে এসেছি। চলে আসার পর কি হয়েছে না হয়েছে আমি কিছু জানি না, কারণ ওর আলাদা বাস, আমার আলাদা বাস, আমরা চলে এসেছি। এবার আমি বাড়ি চলে এসেছি যথারীতি। বাড়ি এসে সবকিছু নর্মাল, যে এমন কিছু হবে আমি ভয় পাবো, কিছু দেখবো, কিচ্ছু হয়নি, কোনো কিছু না। তারপর 1 সপ্তাহ গেছে, 2 সপ্তাহ গেছে, এরকম গেছে। হঠাৎ করে আমি একা শুতাম, কেন কিরকম ছিল, আমি ভোরবেলা 4-5টায় উঠবো, আমার 8টায় বাস আসে, কাকে ডিস্টার্ব করবো আমি? আমার বোন যদি আমার সাথে শুয়ে তাহলে ডিস্টার্ব হবে, তখন অনেক ছোট, আমি নিজেই তখন 18 বছর, তো ওর তো আমার থেকে ছোট, 6 বছরের ছোট। তো আমি একা শুতাম। এবার শীতের রাত, তখন হঠাৎ করে এমন শুরু হয়, আমার না ওই 1:30-2 নাগাদ ঘুমটা ভেঙে যেত। প্রথম থেকে শুধু ঘুমই ভাঙতো, আর কিছু কিন্তু হতো না।
ঘুমটা ভাঙতো, আমি চোখটা খুলে ড্যাব ডেবিয়ে বসে থাকতাম, আমার আর ঘুম আসতো না। এরম ভাবে শুরু হয়। তো আমি মাকে বলি, মা না তো আমার না মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে। মা বলে তুই তো এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, তাই ঘুম ভেঙে যাচ্ছে, তখন তুই কি করবি তাহলে ঘুম ভেঙে গেলে? তো আমি একটা স্কেডিউল রেডি করি যে আমার তো লং ডিস্টেন্সে কলেজ পড়তে বসতে হবে, তাহলে যখন আমার ঘুমটা ভাঙবে তখন আমি পড়বো, তারপর আবার যখন আমার ঘুম আসবে আমি ঘুমিয়ে পড়বো। এরম ভাবে চলতে থাকে। আমার ঘুমটা ভাঙে, আমি পড়ি, তারপর আমি আবার ঘুমিয়ে পড়ি যখন ঘুম আসে। এর মধ্যে আমার বন্ধুরা আমাকে বলে যে আমি নাকি ক্লাস করতে চাইতাম না। আমাদের টানা ক্লাস হতো, এবার আমি নাকি মানে ক্লাস তোমার করতে চাইতাম। বন্ধুরা বলে, মানে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। আমার আমার কখনো মনেই নেই যে আমার অ্যাটেন্ডেন্স 70% নেই, আমি ক্লাস করিনি। আচ্ছা, মানে তুমি এখন যে ঘটনাটার কথা বলছো, এই ঘটনাটা প্রত্যক্ষভাবে তোমার কিছু মনে নেই, তাই তো? না, আমি যে কাউকে খামচি মেরেছি, আমি যে কারোর উপর রাগ দেখিয়েছি, আমি যে এক্সাম পেপার লিখিনি, এইগুলো আমার মনে নেই। আচ্ছা, মানে এগুলো তুমি অন্য কারোর মুখ থেকে শুনেছো এই ঘটনা? হ্যাঁ, ওদের থেকে শুনেছি। আচ্ছা এইগুলো যেগুলো তোমাকে আমি বলছি না, আমি রাতে পড়তাম, এগুলো আমার সাথে হয়েছে যখন, তখন আমার মনে আছে। কিন্তু যখন নাকি আমাদের ইংলিশ ক্লাসটা হতোই 3:30 4টে, কোনদিন 3:30 থেকে হবে, কোনদিন 4:30 থেকে হবে, এরকম। ওরা আমাকে বলে যে তোকে তো, যখন নাকি আমার রেজাল্ট আসে, আমি সব সাবজেক্টে আমার যথেষ্ট ভালো ভালো মার্কস, কিন্তু ইংলিশে আমার মার্কস নেই, যথেষ্ট আমার ব্যাকলগ গেছে। মানে আমার কাছে ওটা খুব শকিং ছিল যে ওটাতে আমার ব্যাকলগ কি করে যেতে পারে, কারণ আমি হলি চাইল্ড থেকে এসেছি, এরকম নয় যে আমি ইংলিশ কিছু দিনি। কিন্তু তখন আমি যখন তোমাকে আমি বলছি, যখন নাকি আমি জানতে যাই আমার ফ্যাকাল্টি, আমার যিনি এইচওডি, তিনি বলেছে তুমি তোমার ফ্যাকাল্টির সাথে গিয়ে কথা বলে, এটা হতে পারে না। তো আমি যখন গেছিলাম তখন উনি আমাকে দেখায় পেপারটাতে আমি কিছু লিখিনি, ওই পেপারটাতে আমি এক বর্ণ লিখিনি, আমার নাম আর রোল নাম্বার ছাড়া। ব্ল্যাঙ্ক পেপার সাবমিট করেছিলে? ব্ল্যাঙ্ক পেপার। আর ইংলিশের ক্লাসটা না কখনো আমাদের বিল্ডিং এ হতো, কখনো ওই বিল্ডিং এ হতো, সবার একসাথে হতো, আচ্ছা এইরকম। তো এবার যেটা হলো, ওরা আমাকে বলতো যে চল ক্লাসে যাবি, আর ওই বিল্ডিং এর সামনে না মাঠ আছে, চল ক্লাসে যাবি। আমার এইটুকু মনে আছে, আমি বললাম দূরে, ক্লাস করতে ইচ্ছা করছে না, আমার ভালো লাগছে না, আমি মাঠেই বসে থাকবো, আমার ভালো লাগছে না, আমি যাবো না, আমি ক্লাস করবো না, এইরকম। তারপর যখন নাকি 5টা 5:30 হয়ে যেত, আমি পুরো ইউনিভার্সিটি, ওরা বলতো যে একটা জায়গায় বসে কথা বলতো, ওরা এত ঘোরাঘুরি করার কি আছে, এত অন্ধকার, হলাম না, আমার ভালো লাগে, আমি ঘুরবো না। আমার মধ্যে একটা অদ্ভুত জেদ কাজ করতো যে আমাকে কন্টিনিউ ওই মাঠটার সামনে যেতে হবে, আমাকে ওই বিল্ডিংটায় যেতে হবে, বিল্ডিংটা আমার নয় তাও, আমাকে ঘুরতে হবে ওই জায়গাটাতে। কিন্তু আমার ভাল লাগতো না, মানে আমার ভালোই লাগতো না যে আমি একটা আমাদের বিল্ডিং এ বসে ক্লাস করি, এর মধ্যে সবার সাথে কথা বলি, বা আমি আমার অ্যাসাইনমেন্ট করি, আমার কিচ্ছু ভালো লাগতো না। শুধু আমার মনে হতো আমি ওখানটাতেই ঘুরি, বা ওই মাঠটার সামনে আমি বসে থাকি, ওইটাতে আমার শান্তি লাগতো। এবার কি হয়, এরকম চলতে চলতে ওরা আমার মধ্যে খুব একটা অদ্ভুত স্ট্রেঞ্জ বিহেভিয়ার নোটিস করে, যে আমি আনমনা থাকি, নিজের মতো থাকি, বেশি কথা বলি না। আর দ্বিতীয়ত যে এইটা আমি যে বলছি, আমার না তখন একটু হয় না, কলেজে প্রথম প্রথম গেলে একটুখানি ওই একটা রিলেশন মতো স্টার্ট হয়, তো আমারও সেরকম একটা স্টার্ট হয়েছিল। এবং ছেলেটি যে আমাদেরকে ওই বিল্ডিং এ নিয়ে গেছিল দেখাতে, তার সেই। তো একদিন এরকম আমি সকালবেলা আসি, শুভাঙ্গী আমাকে বলে, ফোন দেখি তুই এটা কি করেছিস। আমি যে কি করেছি আমি এটা, যে তুই দেখ ফোনে দেখ। আমি ছেলেটির হাতেও সোয়েটার পরা ছিল, তার উপর দিয়ে ওর হাতে আমি খামচে দিয়েছি। মানে কিরকম করে লোকে এরম ভাবে খামচাই, তো ওরম ভাবে না। আমি যদি কারোর হাতটা জোরে ধরি এবং কন্টিনিউ যদি জোরে টিপে রাখি না, তাহলে আমার নখগুলো কেমন গোল গোল হয়ে কাট করবে। লম্বায় খামচানো না, গোল গোল হয়ে পড়বে। ভাবো তুমি নখটা বসানোর জন্য হাতটা ধরে রেখেছিলে, ওই রকম। আমি শুভাঙ্গী বলছি, আমি কি পাগল নাকি, আমি নখ রাখি না? তুই জানিস না আমাদের ল্যাবে, আমি মাইক্রোবায়োলজি স্টুডেন্ট, তো ল্যাবে নখ রাখতে নেই, তো আমি নখ রাখি না। আমার যে আমি কি করে এটা করবো, মিথ্যে কথা বলেছে। বলছো মিথ্যে কথা বলছে না, তুই এটা করেছিস, বাসের আরো 4-5 জন বলেছে তুই এটা করেছিস। আমি কি করে করবো, আমি আমার কোনো সেন্সই নেই, আমি কেন করতাম, আমি পাগল? বলছে ওই তুই করেছিস বলে ছেলেটা এসে আমাকে বলতো না। এটা এক। তখন ও আমাকে বলেছেন আমি করেছি, আমার মাথায় একটাই স্ট্রাইক করেছে, আমার মাথায় নোখ নেই, আমি ল্যাবের জন্য নোখ রাখি না। আমি এরকম গোল গোল করে কি করে কাউকে এরকম খামচাবো, আমি কেনই বা খামচাবো?
আর আমি ওকে জিজ্ঞেস করেছি যে তোকে আমি এরকম করেছি, সবাই বলছে হ্যাঁ কালকে তুই আনমনে জানলার বাইরে চুপচাপ বসেছিলিস, 2বার থেকে 3বার দেখেছি, তারপর হঠাৎ করে ঘুরলি আর আমার হাতটা এরম ধরে দেখ কি করেছি। আমি আর কিছু বলিনি, বাড়ি চলে এসেছি। এবার কি হয়, এবার হঠাৎ করে আমার রাতে ঘুমটা ভাঙি, আমার যেটা আমার অভ্যাস, আমি না ওই আমরা একটা লেপ গায়ে দিই না, ওরকম লেপ গায়ে দিয়ে আমি শুয়েছি। আমার মনে হচ্ছে এবার আমি শুয়ে আছি, আমার ঘুমটা ভেঙেছে, যে আমার ঘরে আমার যে চেয়ারটা আছে কম্পিউটারের চেয়ার, ওই চেয়ারের ওপর কেউ বসছে। মানে আমার যখন ঘুমটা ভাঙে আমি ডাইরেক্ট চেয়ারটা দেখতে পাই, আমার মনে হয় চেয়ারটাতে কেউ বসে আছে। এবং এটা ধীরে ধীরে কিভাবে শিফট হয়, প্রথমে আমার লাগতো আমার চেয়ারে কেউ বসে আছে, তারপর আমার লাগতে লাগে যে আমি শুয়ে আছি, আমার পাশে কেউ শুয়ে আছে। হোয়াট? হ্যাঁ, মানে এটা তুমি এবার দেখতে তোমাকে পেয়েছো নাকি ফিল করতে? আমি ফিল করতাম যে আমার পাশে কেউ শুয়ে আছে। প্রথমে আমার মনে হতো কি যে হয়তো আমার বোন, তা বললাম বোন তো আমার সাথে শোয় না, আমার পুরো মনে হতো আমার পাশে কেউ শুয়ে আছে। কারণ আমি যে ঘুরতাম, তোমার পাশে যদি কেউ শুয়ে থাকে না, তোমার নাকটা তার পিছে লাগলে কিরকম হয়, তুমি যদি খুব ক্লোজলি শুয়ে থাকো, যেমন আমরা ভাই বোনদের সাথে শুই। মানে এক্সিস্টেন্স তো আমরা বুঝতে পারি। হ্যাঁ, আমার ওরকম লাগতো। জিনিসটা যখনই আমার লাগতে শুরু করে না ওই রকম, আমার মাথায়, আমি আমার মাকে প্রচন্ড ভয় পাই। আমি ভাবি যে আমি মাকে গিয়ে বলি যে মা এরকম কিছু হচ্ছে, মা তাহলে জিজ্ঞেস করবে তুমি কোন ছেলেকে খামচি মেরেছো, হ্যাঁ না কেন, আমি কি করে বলবো, আমি বকা খাবো। ভয়ের চোটে আমি ব্যাপারটা চেপে যাই। যখন থেকে নাকি আমার এরকম লাগতে শুরু হয় না পাশে কেউ শুয়ে আছে, যখনই আমি চোখটা খুলি আর আমরা পাশে কেউ শুয়ে আছে বলে আমি যখনই আমার মুখটা কম্বল দিয়ে বা ওই লেপ দিয়ে ঢেকে দিই, নামাতাম আমার লেপের ওপরে। তুমি যদি কারোর লেপের ওপরে গিয়ে বসো হঠাৎ করে, আমি পুরো শুয়ে আছি, আমার পায়ের কাছে লেপটারও নিচে নামতো, মানে কিছু একটা এসে বসলো। মানে তুমি যে শুয়েছিলে আর হ্যাঁ। তোমার গায়ে যে লেপটা ছিল সেই লেপের ওপর এসে কেউ বসলো? হ্যাঁ, মানে কি লেপের বলছো টান ঈশিতা? পড়ে। আরে আমি বলছি না, আমি তো দেখেছি, আমি তো জানি ওটা বসে যায় যখন এরকম জিনিসটা শুরু করে। আমি বলছি কি, আমি ভাবছি কি যে আমার মনে হয় মাথাটা গেছে। তবে আমি কেন ভাবছি কেন এটা মাথায় আসছে, এটা গেল। তারপর জিনিসটা শুরু হলো আনইউজুয়াল টাচ, মানে যেটা খুব স্বাভাবিক নয়, যেটা আমি বলতেও পারবো না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, জিনিসটা আমার সাথে হার্ডলি 2 থেকে 3 দিন হয়। মানে আমার খুব অদ্ভুত লাগে, খুব অদ্ভুত। যখন আমার এরকম অদ্ভুত লাগে না ব্যাপারটা, আমি খুব বিরক্ত বোধ করি। আর যতই আমি এটা বিরক্ত বোধ করি, আমার রাগ হয় না, আমার জিনিসটা খুব খারাপ লাগে। লোককে বলে যে গায়ে দাগ পড়ে, এবং আমার এই যে বান্ধবীর কথা আমি বলছি শুভাঙ্গী, ওকে ওর সাথে এরকম একটা ইনসিডেন্ট আছে, তো ওরও গায়ে দাগ আমাদের দেখিয়েছে। আমার কিন্তু কখনো কোনোদিনও কোনো গায়ে দাগ পড়েনি। ব্যাপারটা কিরম হতো, ব্যাপারটা খুব আনইউজুয়াল আর খুবই বিরক্তিদায়ক। জিনিসটা কেউ আমাকে এরকম ভাবে কেন ছোবে? 18 বছরের আমি একটা বাচ্চা মেয়ে, আমার এতটাই ব্যাপারটাতে রাগ হতো না, আমার ব্যাপারটা খারাপ লাগতো। মানুষের খারাপ লাগে না, আমার ওরকম খারাপ লাগতো। জিনিসটা যখন আমার খারাপ লাগাটা বাড়তে শুরু করে, তখন কিন্তু জিনিসটা বন্ধ হয়ে যায় আপনা হতেই। তখন আমি শুধু বুঝতে পারতাম আমার পাশে এসে কেউ শোয়, বা আমার কম্বলের ওপর লেপের ওপর কেউ বসে, এবং আমার ঘরে আমি একটা প্রেজেন্স ফিল করতে পারি, আমি একা নেই ওই ঘরটাতে। এরকম মাসখানেক চলে। এবার আসে 2য় মাস। তখন কি হয়, আর তার মাঝখানে তো আমি ইউনিভার্সিটি গেলে আমি সম্পূর্ণ অন্য মানুষ, আমি কারোর সাথে কথা বলি না, আমি ক্লাস করতে চাই না, আমি সেখান থেকে আমি ওখানে বসে থাকি, মাঠে বসে থাকি, মাঠে ঘাটে, আমার ভালো লাগে না, আমার ক্লাস করতে ইচ্ছা করে না, আমার কোন রকম মানুষের সাথে কথা বলতে বা ইন্টারাকশন করতে ইচ্ছা করতো না। তারপর আমি বাড়িতে, এবার কি হয়, আমি একদিন শুয়ে আছি শুয়ে আমি হঠাৎ করে রাতে স্বপ্ন দেখছি আমার দরজাটা খোলা। আমার মা বাবা দরজা বন্ধ করে শুতে দিতেন না, কারণ এক হচ্ছে আমি অ্যাস্থমার পেশেন্ট, কোনো কারণে যদি আমার শ্বাসকষ্ট হয়, ধুলোবালি থেকে শীতকালে খুব কষ্ট হয়, বাপি দিত না। বাপি বলতো না তুমি দরজাটা খুলে এসো। আরে আমারও কোনোদিনও দরজা বন্ধ করার প্রয়োজন হয়নি, তুমি খুলে এসোটা। আর আমাদের বড় বড় পর্দা লাগানো দরজায়। তো আমি দেখছি আমার দরজার এবং পর্দার মাঝখানে যেটুকু গ্যাপ, ওইটুকু গ্যাপে কেউ দাঁড়িয়ে আছে। আর আমি কিন্তু আমার নাইট ড্রেসে, আমি আমার বেডরুমে, ওই জিরো বাল্বটা জ্বলছে, সেম জায়গা,
তো আমি কন্টিনিউ শুয়ে শুয়ে তাকে ডাকছি, কে ওখানে কে? তারপর দেখছি পর্দাটা সরিয়ে আমার বাবার ছোট পিসি। আমি তোমাকে বলছি না, আমার গায়ে কাটা দিচ্ছে যেন এই থেকে আমার সব কিছু ট্রিগার্ড হয়। দেখছি আমার বাবা, তুমি কি বলে তোমার বাবার ছোট পিসি। তোমার বাবার ছোট পিসি দাঁড়িয়ে আছে ওই পর্দার মাঝখানে? হ্যাঁ, পর্দা এবং দরজার মাঝখানে যে গ্যাপটা থাকে সেখানে। আমার বাবার ছোট পিসি, উনি প্যারালাইসিস ছিলেন, উনি হাঁটতে চলতে পারতেন না এবং ওনার মুখটাও বেঁকে গেছে, উনি ঠিক করে কথা বলতে পারতেন না। কিন্তু উনি আমার বাবাকে মায়ের মতো মানুষ করেছেন। তো ওনার আমার বাবার প্রতি অস্বাভাবিক টান, সেটা আমরা ছোট্টবেলা থেকে জানি। বাবাকে উনি মায়ের মতো মানুষ, আমার বাবার কাছে উনি মা। তো উনি দাঁড়িয়ে, উনি একটা ছোট্ট হাঁটুর উপরে যেমন ছোট সাদা রঙের নাইটি পরে থাকে না, তাতে ওনার শেষে বেড চুল হয়ে গেছিল, তো ওই যে রিবন নাইটি গুলো আর পেছন থেকে রিবনের মতো বাঁধা থাকে ছোট ছোট হাঁটুর উপরে, ওরকম একটা নাইটি পরে উনি দাঁড়িয়ে, যেটা পরে নাকি ওনাকে আমি দেখে এসেছি লাস্ট বার। তো আমি ওনাকে কন্টিনিউ জিজ্ঞেস করছি যে তুমি হাঁটছো কি করে, তুমি দাঁড়িয়ে আছো কি করে, আর তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো, তুমি পড়ে যাবে, তুমি এসে বসো। মানে উনি কি জীবিত ছিলেন? হ্যাঁ, উনি কি জীবিত ছিলেন? হ্যাঁ, উনি তো তখনও জীবিত, তখনও তো আমাদের কাছে উনি জীবিত। তো আমি যে কথা বলছি, আমার মনে নেই যে আমি রাতে শুয়েছি বা কিছু, আমি তো কথা বলছি। আমি ওনাকে বলছি তুমি বাইরে দাঁড়িয়ে থাকো না, তুমি এসে পড়ে যাবে, তুমি এসে বসো, তুমি কেন বাইরে দাঁড়িয়ে আছো, আর তুমি একা একা এলে কি করে, পিসিরা কোথায়, মানে ওনার মেয়েরা, ওনার মেয়েকে আমি ফুসি ডাকতাম, যে ফুসি কোথায়, তুমি একা একা কেন এসছো, তুমি কে নিয়েছো? ওনার সাথে আমি কন্টিনিউ কথা বলছি। আর উনি দেখছি উনি চুপচাপ দাঁড়িয়ে একটা পুরো নর্মাল দাঁড়িয়ে উনি আমার দিকে না তাকিয়ে আছে। আমি ওনাকে বলছি তুমি ভেতরে এসে বসো, উনি আসে না। তো যখন আমি উঠে ওনাকে আনতে যাবো যে তুমি পড়ে যাবে, তুমি এসে ভেতরে বসো, পড়ে না যায় যাতে উনি, তখন যেন আমার মনে হলো আমাকে কেউ ধাক্কা মেরে আমার ঘুমটা ভাঙিয়ে দিল। উঠে দেখছি আমার মুখের কাছে আমার মা দাঁড়িয়ে, ভোর 5:30 মতো হবে হয়তো। আমার মা বলছেন উনি মারা গেছেন। আমার মা আমার ঘুমটা উঠিয়ে বলছে উনি জাস্ট মারা গেছে। এইটা হলো। আমি না মার দিকে তাকালাম আর বললাম আমি তো এইমাত্র স্বপ্ন দেখলাম। মা বলে না, উনি মারা গেছে, ফোন এসছে, উনি মারা গেছে কাল রাতেই। বাপি মনে হয় শরীরটা খুব খারাপ ছিল, কাল রাতেই তো বাপি গেছে, মারা গেছে। আমি আর কিছু বলিনি। আমি সেদিন ইউনিভার্সিটি যাইনি যথারীতি। তারপরে শুরু হচ্ছে আমার জ্বর, তারপরে আমার ধুম জ্বর, মানে আমার জ্বর নামানোই যাচ্ছে না, এত জ্বর। আমি কলেজ করতে পারছি না, ফোন আসছে, তো মা বলছে যে ওর জ্বর। ডাক্তার টেস্ট দেওয়া, রিপোর্ট দেওয়া সব হয়েছে, কিন্তু আমার জ্বর। এবার আমার মা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি না ওই দিনটার পর থেকে এবার আমার রাতে যা হতো সেটা আমার ভয় লাগতে শুরু করে। মানে আমি আর আমার মাকে ছাড়ি না। আমার মাকে বললাম তুমি আমার সাথে বসো, তুমি এখানে যেও না, তুমি ওখানে যেও না, এরকম। তো রাতে আমি আর মা, আমার তো জ্বর, দুজনে একসাথে শুয়েছি। আমার মা বাপির খাটটা যখন নাকি আমাদের ঘর বাড়ি রেনোভেট হচ্ছে তখন ভেঙে যায়। তো মা বাপির ঘরে খাট ছিল না, মোটা এরকম গদি পাতা থাকতো, তার উপরে মা বাপি শুতো। তো আমি শুয়েছি, বাপিকে মা বলেছে, আমি আর মা শুয়েছি, বোন ঠাম্মির কাছে, তো বাপিকে বলেছে ওই আমার ঘরে গিয়ে শুতে। বাপি আমার ঘরে শুয়েছে, আমি আমার মতো শুয়েছি, মা মায়ের মতো শুয়েছে। মা উপাস ঘুরে ঘুমিয়ে, মানে যে পাশে আমি শুয়ে তার অপর পাশে ঘুরে মা ঘুমিয়ে। মা রাতের বেলা এরকম শুনছে যে আমার প্রচন্ড ঘুমানির শব্দ। মা ভেবেছে আমার প্রচুর জ্বর উঠেছে, যেরকম হয় জ্বর উঠেছে, তো আমি তো ডাকতে পারছি না, তো আমি তাই ঘুমোচ্ছি। তো মা কি করেছে, মা এপাশ থেকে ওপাশ ঘুরে আমার গায়ে হাত দেবে জ্বর এসে দেখার জন্য। মা না ঘুরতে পারছে না। এবার মা অনেক কষ্ট করে যখন ঘুরেছে, তখন মা পুরোটা ঘুরেনি, মায়ের হাতটা আমার গায়ে লেগেছে। মা পুরো একটা ঠান্ডা কিছু অনুভব করেছে, ঠান্ডা কিছু, একটা নর্মাল মানুষের গায়ের টেম্পারেচার অত ঠান্ডা হয় না। মা আমার আর মায়ের মাঝখানে মায়ের হাতটা যেখানে লেগেছে সেটা কিছুটা ঠান্ডা। তো মা সপাটে ঘুরেছে। মা যখন ঘুরেছে
তখন মা দেখছে একটা কালো মতো ছায়া আমার ঠিক পাশে ছিল, যেটা আমার পাশ থেকে উঠে চেয়ার থেকে জানলা দিয়ে কিছু একটা কালো মতো সরে গেল। এটা দেখে আমার মা চিৎকার ছড়েছে, মানে আমার বাবাকে ডাকছে। আর আমার কিন্তু তখনও আমার জ্বর নামেনি, আমার এসব কোনো ঘুষ নেই। এগুলো আমার মা যখন পরের দিন আমার মাসিকে বলেছে তখন আমি শুনেছি। আমার কিন্তু কোনো হুঁশ নেই, আমার জ্বর। পরের দিন সকালে আমার মা মাসিকে বলেছে যে না, একে কোথাও দেখাতে হবে, আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার, ঠিক না। কালকে আমি এরকম দেখেছি। যে তোমাকে আমি বলছি না, আমার বাড়িতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা পর্যন্ত করা বারণ। আমার মা শুনলেই চিৎকার চেঁচামেচি করে, আমাকে বকাবকি করে যে তোকে কেন তুই এগুলো নিয়ে কথা বলছিস, তুই কেন এগুলো নিয়ে এটা নিয়ে আলোচনা করছিস। আমার মায়ের কাছে ওই ঠান্ডা হাত যেটা আমার মা দিয়েছে, ওইটার ওই কালো, ওইটা খুব ভয়ের। এবার তো ডিসাইড হলো যে ঠিক আছে, মৌলালী মসজিদ তুমি চেনো? মৌলালীতে একটা মসজিদ আছে জানো তো, খুব ওখানে আমাদের ওইদিকে ওটা কি জামে মসজিদ না কিছু একটা নাম হবে, ওটা আমরা মৌলালী মসজিদই বলি লোকালরা। তো ডিসাইড হলো যে আমাকে ওখানে নিয়ে যাওয়া হবে, কেন আমার জ্বরটা ঠিক নামছে না। আর ওষুধে নামলো, আমার চোখ মুখটা একটা অদ্ভুত হয়ে গেছে, আমি পুরো শুকিয়ে গেছি। তো এবার মাসিকে বললাম, সেজো মাসিকে মা বললো, আমার সেজো মাসি বললো তুই, ও কলেজে পড়াতো তখন, তুই কলেজ থেকে এলে তুই এখান থেকে হাত মুখ ধুয়ে যাবি আমার মামা বাড়ি শিয়ালদাতে, তুই ওখান থেকে যাবি, আর ওখান থেকে আমি, মানে এখান থেকে মা আমাকে নিয়ে যাবে, 3 জনে যাবে, ডিসাইড হলো। এবার আমার মা, ওনার কিন্তু শরীর খারাপের কোনো মানে নেই যে ওনার ওই সময় শরীর খারাপ হবে। হঠাৎ করে ওনার শরীরটা খারাপ হয়ে গেল, তো উনি আমাকে নিয়ে যাবে কি করে? ওনার তো শরীর খারাপ হয়েছে, তুমি তো আমাকে তো নিয়ে যেতে পারবে না। কিন্তু আমাকে তো নিয়ে যেতে হবে, মানে আমার চোখ মুখ অন্য কথা বলছে। কারণ আমার বন্ধুরাও আমাকে ফোন করে বলেছে যে ও খুব অস্বাভাবিক ব্যবহার করে। আমার মা ওই অবস্থায়, আমার মা আমাদের গাড়িতে আমার মা আমাকে নিয়ে গেল, আমার মাসিকে বললো আমি দূরে দাঁড়াবো, তুই ওকে নিয়ে ভেতরে যাবি। আমি শীতকাল, আমার অত বড় বড় চুল, আগেই জ্বর, আমি হুডি ফুটি পড়ে গেছি। আমি যখন গেছি মসজিদের ভেতরে, একজন মহিলা আসেন, তিনি প্রেগনেন্ট, তিনি, তার হাজবেন্ড এবং তার শাশুড়ি, 3 জন আসেন। তাকে না ঝাড়ানো হচ্ছিল। আমি পেছনে গিয়ে দাঁড়াই, আমার মাসি ওই মসজিদের উপর চাদর দেয়, ধূপ দেয়, ওইগুলো আনতে গেছে। আমি গিয়ে ঠিক তার পেছনে দাঁড়াই। উনি একটা নিজের মাথাটা, ওনার কিন্তু মাথায় পীর বাবার হাত, ওনার মাথায় না পীর বাবা হাত দিয়ে কিছু পড়ছে, আর আরেকজন তেল ঢালছে, আমি নিজের চোখে দেখেছি। আর ওনার হাত দুটো একটা শাশুড়ি আর একটা ওনার হাজবেন্ড ধরে রেখেছে, কারণ উনি প্রেগনেন্ট, কিন্তু উনি প্রচন্ড লাফালাফি করছে। তো উনি ওনার ঘাটটা না অদ্ভুত ভাবে ঘুরিয়ে আমার দিকে তাকায়। যেই উনি ঘাটটা ঘুরিয়ে আমার দিকে তাকায় না, ওনাকে যে ঝাড়াচ্ছিল পীর বাবা, উনি সঙ্গে সঙ্গে আমাকে বলে তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি না বললে ভেতরে আসবে না। মানে আমাকে ইমিডিয়েট বলে তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি না বললে তুমি ভেতরে আসবে না। আমি বাইরে গিয়ে দাঁড়াই, তারপর উনি লোক দিয়ে আমাকে ডেকে, ওরা চলে যায়, তারপর উনি আমাকে লোক দিয়ে ডেকে পাঠায়। আমি ওখানে গিয়ে বসি। উনি আমাকে একটা জিনিসই জিজ্ঞেস করে, তুমি কি দেখেছিলে? ওনার প্রথম কথাটা এটাই ছিল, তুমি কি দেখেছিলে? আমি তখন বলি আমি তো সেরকম কিছু দেখিনি, আমার মনে হয়েছে, আমি জানিও না ওটা কি, আমি আয়নায় এরকম একটা প্রতিচ্ছবি দেখেছি। তখন উনি বলে যে যে জিনিসটা আছে বা জিনিসটা ঘুরে আমার সাথে, সেটা আমার ক্ষতি করবে না। আমি যদি বলি যে এই জিনিসটা আমার পছন্দ না, তাহলে ওই জিনিসটা আমার সাথে হবে না, কিন্তু সেটা আমার ক্ষতি করবে না। আমার কাছে যদি কোনো কিছু আসে যেটা নেগেটিভ, সেটা আসতে পারবে না, কারণ ওই জিনিসটা আমার কাছে আছে। আমার ক্ষতি হবে না, কিন্তু একটা জিনিস তোমার সাথে যদি থাকে না, তোমার শারীরিক চেঞ্জেস আছে। এই জন্য আমি হঠাৎ ভয় পেয়েছি। আমার জ্বর বা শুকিয়ে যাওয়াটা কিন্তু ওই জিনিসটার জন্য নয়, আমার পিসি ঠাম্মিকে দেখে আমি ভয় পেয়েছি, ওইটাতে আমার হয়েছে। বুঝতে পারছি কি বলছি? মানে যে জিনিসটা আমার কাছে আছে তার জন্য আমার হয়নি। মানুষ কি হয় যে থাকলে তুমি অসুস্থ হবে, তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে, আমার ক্ষতি হবে না। হ্যাঁ, আমি সবকিছুর থেকে ডিট্যাচ হয়ে যাব, আমার শুধু ওই জায়গাটাতেই থাকতে ভালো লাগবে যেখানে থেকে জিনিসটা আমার কাছে এসছে, বা ওই জিনিসটার কাছে থাকতে ভালো লাগবে। ধীরে ধীরে এটা হবে, এটা স্বাভাবিক।
কিন্তু ও আমার ক্ষতি করবে না, আমাকে প্রাণে মারবে না। আমি যদি বলি কি আমার ভালো লাগছে না, তাহলে আমার সাথে ওটা হবে না। আমার জ্বর, আমার ভয় লাগা, এটার জন্য দায়ী হচ্ছে আমার ওই স্বপ্নটা, যেটা হয়তো স্বপ্ন নয়। উনি যেহেতু আমার বাবার প্রচন্ড ক্লোজ, তাই আমার বাবাকে লাস্ট বারের জন্য উনি দেখতে আসেন, এবং আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসেন ওই লিঙ্কে, এবং এই বিভিন্ন কারণে আমি ওনাকে দেখতে পাই। ওর জন্য আমার জ্বর, শরীর খারাপ, শুকিয়ে যাওয়া, ওই জিনিসটির জন্য নয়। উনি আমাকে আরেকটা কথাও বলেন যে আমরা হয়তো আমি ওখান থেকে চলে আসতাম, আমার পেছনেও আসতো না। 3-4টা কারণ আমার পেছনে আসে। এক, আমি ওখানে আমার শরীর খারাপ হয়, সেই সময় আমি যাই এবং ওই ওয়াশরুমটা আমি ইউজ করি, আর আমি বেশি পাকা, আমি পাশে কে তার সাথে আমি কথা বলতে শুরু করি। তৃতীয়ত, অত বড় বড় চুলগুলোকে আমি ওখানে আঁচড়াই, মানে বাসে ওঠার আগে আমি পরিপাটি হই, আমি আঁচড়াবো, আমি ওই যে জিনিসগুলো আমি করি, ওগুলো আমাকে করতে বারণ করা হয়। আমাকে বলা হয়, উনি আমাকে বোঝান যে কিছু জিনিস আমরা করতে বারণ করি, সেগুলো কেন করতে বারণ করি। ভালোর সাথে খারাপও আসে। আজ ভালো এসছে, আজ তোমার ও কোনো ক্ষতি করেনি। যদি খারাপ হতো না, তোমাকে আমি বের করে আনতে পারতাম না, কারণ তুমি ওখানে যে চিহ্নগুলো নিজের ফেলে এসছো, সেই চিহ্ন থেকে বের করে, ওইসব চিহ্ন দিয়ে তুমি যদি কোথায় রেখে আসো, তার থ্রুতে যদি কেউ আসে, সেখান থেকে তোমাকে বার করা খুব ডিফিকাল্ট হয়, আমরা পারি না অনেক ক্ষেত্রে। কিন্তু তোমার ভাগ্য ভালো। উনি আমাকে বলে ওই বিল্ডিং এ, ওই প্রেমিসেসে তুমি আর জীবনেও যাবে না। তারপর উনি আমাকে বলে, তুমি যত বড় জীবনে চুল করো, আজ এখানের জন্য নয়, পৃথিবীতে যেখানে যাও, তুমি নিজের বাড়িতেও তুমি তোমার চুল খুলে ঘুরবে না। সন্ধে হোক কি দুপুর হোক কি সকাল হোক, তুমি চেষ্টা করবে না আমি চুল বেঁধে রাখি। এবং এত বড় বড় চুল তুমি রাখবে না, আর যে কেউ রাখুক, তোমার চুল যেন তোমার কোমর ছাড়িয়ে কোনোদিনও না যায় জীবনে। আর কোনো রকম চড়া পারফিউম তুমি ব্যবহার করবে না। ইনফ্যাক্ট তুমি যদি রাতে তুমি যদি শুতে যাও, চেষ্টা করবে খুব সাধারণ সাবান, যে সাবানে খুব চড়া গন্ধ না হয়, সেরকম সাবান ব্যবহার করে নিজের বাড়িতে যেতে। আমার বাড়িতে একটা সুপার মানে একটা আনইউজুয়াল ডেথ আছে, সেটা উনি আমাকে বলেন, তোমার বাড়িতে একটা অস্বাভাবিক মৃত্যু আছে, পুজো পাঠ যাই করো, ওই অস্বাভাবিক মৃত্যুটাতে তোমার বাড়িতে কোনো উনি ক্ষতি করেননি, কারণ মানুষটি খুব ভালো, কিন্তু একটা বাড়িতে অস্বাভাবিক হলে, মৃত্যু হলে না, বাড়িটার একটু হলেও বাস্তুটা নষ্ট হয়। তো তুমি তোমার নিজের বাড়িতেও এরকম ভাবে চুল খুলে ঘুরবে না, তুমি কোনো কিছু উগ্র সাবান এসব ইউজ করবে না, রাতে শোয়ার সময় তো করবেই না। আমি বিগত এখনো অব্দি আমি করি না। আমি 5 বছর ওখানে কলেজ করেছি। তুমি বিশ্বাস করবে, এই জিনিসটা কেটে যাওয়ার পর ওই পুরো ব্যাচে আমরা 3টি মেয়ে সব থেকে বেশি পড়াশোনায় ভালো হয়ে উঠি। সব চান্সেস আমাদের 3জনের আসে। পুরো ব্যাচে আমরা 3জনই কলকাতার বাইরে বা কলকাতার বিভিন্ন চাকরি আসে। যত সাকসেস যেন আমাদের 3জনেরই আসে আমাদের ব্যাচে। আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি ফাঁকি পাচ্ছি কি করে যে আমি চেঞ্জ হই এরকম ভাবে। আমার ফ্যাকাল্টিরাও বলে যে এনটিটির কবলে পড়েছিলে, সেখান থেকে কি ছাড়া পেয়েছিলে? হ্যাঁ, খুব স্বাভাবিক ভাবে, মানে আমাকে কোনো কিছু করতেও হয়নি। উনি আমাকে ঝেড়ে দেন, ঝেড়ে দেওয়ার পরে উনি আমাকে একটা মাটির মতো কিছু দেন, সেটা দিয়ে বলেন যেটা আমার বেড, তার 4 কোণে রেখে দিতে। তারপর যখন আমার শরীর খারাপ হবে, তারপর যখন ওটা ফেলে দেবো, যখন চেঞ্জ করে, তখন না ওগুলো আপনি হতেই মিলিয়ে যাবে ধুলোবালির সাথে, আমাকে কিছু করতে হবে না। আমাকে কিচ্ছু করতে হয়নি, উনি আমাকে শুধু ঝেড়ে দেন। আর ধূপ দিয়েছিল আমার ঘরে জ্বালানোর জন্য, স্নান করে উঠে আমি ধূপ জ্বালাতাম। আপনি হতেই চলে যায়, আপনি হতেই। আচ্ছা, এরকম নয় যে তুমি আমাকে বলছিলে যে কিছু একটা আত্মহত্যার ঘটনা ঘটেছিল, যার কারণে তুমি, হ্যাঁ, ওটা কি এই ঘটনাটার সাথে রিলেটেড? না, ওটা অন্য। ওটা যখন আমি চাকরির জন্য যখন আমি আগের বছর এখানে আসি আহমেদাবাদ, তখন হয়। ঠিক আছে, এই ঘটনার সাথে রিলেটেড একটা জিনিস, যখন এবার কি হয়, এগুলো তো হয়ে গেল। তারপর যখন নাকি আমরা নর্মাল ক্লাস করছি, একদিন কি হয়, একদিন আমাদের ক্লাসে কোনো টিচার থাকে না, একজন অন্য টিচার আসে। সেই টিচার এসে আমাদের সাথে এমনি গল্প গুজব করতে করতে বলেন যে ক্যান্টিনের পাশের যে বিল্ডিংটা, যে বিল্ডিং এর কথা আমরা বলছি, সেই বিল্ডিং থেকে নাকি ক্রমান্বয়ে কাউকে সাদা মতো ফতুয়া পরে, ক্যাপ পরে ওখান থেকে বেরিয়ে ক্যান্টিন অব্দি যেতে দেখা যায়, এবং বহু ছেলেমেয়েরা সেটা দেখেছে। ওই জন্য ওই বিল্ডিং এ রাতের বেলা 5টার মধ্যে আলো থাকতে থাকতে সব তালা ফেলা দিয়ে, ওই পুরো এন্টায়ার 5-6টা বিল্ডিং এ কোনো সিকিউরিটি গার্ড থাকে না।
ওই বিল্ডিং থেকে এরকম বহুবার এই অবয়ব মতো সাদা একটা ফতুয়া পরা, ক্যাপ পরা, তাকে বেরিয়ে মেরিয়ে যেতে দেখা গেছে। সিকিউরিটি গার্ডরা দেখেছে কেউ হেঁটে বেরোতে, ওই বিল্ডিংটাতে কেউ থাকে না, ওই বিল্ডিং গুলোতে কোনো সিকিউরিটি গার্ড আটে দেওয়া থাকে না। আর এই যে আমার আরেকটি বান্ধবী যে আমাকে ওরকম ভাবে খুঁজছিল, ও বারবার এই স্বপ্নটা দেখতো যে আমি কোথাও ট্র্যাপড, আর ওখান থেকে বের করার জন্য আমাকে ওই ঘরটায় যায় আর আসে, কিন্তু বের করতে পারে না। এবার ওই স্বপ্নটা দেখার পর ওর বাবাকেও বলে, ওরা হচ্ছে ভট্টাচার্য ব্রাহ্মণ, তো ওর বাবা ওকে কিছু পুজো ফুজো করায়, তারপর গিয়ে ওর স্বপ্নটা বন্ধ হয়ে যায়। আমি যখন এসে এই কথাগুলো ওদেরকে বলি, জানিস তো এরম এরম বলেছে, আমি আর ওইদিকে যাবো না, এরম এরম হয়েছিল। মানে আমি হঠাৎ করে, তুমি 14-15 দিন কি তার বেশি তুমি কলেজে আসছো, তুমি মেডিকেল লিভে ছিলে, তোমার বন্ধুরা তোমাকে ঘিরে ধরবে না তোমার কি হয়েছে, তার মধ্যে তুমি ওরকম শুকিয়ে একেবারে চোখ মুখ অদ্ভুত হয়ে, তখন আমি ওদেরকে বলি, ছেলেগুলোকে তো বলি না, ওরা হাসবে, ওরা আজকেও শুনলে ওরা হাসাহাসি করে। কিন্তু আমার যে মেয়ে বান্ধবীরা গুলো তাদের সবাইকে আমি বলি, জানিস তো এরকম এরকম হয়েছে। তখন ও বলে, জানিস আমি এরকম স্বপ্ন দেখতাম। দেন আমার শুভাঙ্গী বলে যে বান্ধবীটা ছিল, ও কিন্তু বলে, তুই যদি আমার কোনোদিন এগুলো জানতিস না ঐশী, তো তোকে আমি সামনে থেকে বলতাম যে আমার সাথে এরকম বহু কিছু হয়েছে, এগুলো হয়, এগুলো লুকিয়ে রাখতে নেই, এইভাবে। আর ওই জিনিসটার পর থেকে, তোমাকে আমি বলছি না, ওই জিনিসটার পর থেকে আমরা হোলিতে গেছিলাম একটা জায়গায় ফুল ফ্যামিলি মিলে, ওখানেও মানে ওখানেও ওরা, আমি না ওই বাড়িটাতে তখন কি ছিল, আমি স্টিল দেখেছি বাড়িটার মধ্যে কেউ একটা ঘর থেকে বেরোয় রাতের বেলা, ও ঘর থেকে বেরিয়ে, যে ঘরে আমার সব পিসোরা ছিলেন, ছেলেদের ঘর থেকে বেরিয়ে বাড়িটার পেছন দিকে বাগানে কেউ চলে যাচ্ছে, আমি কন্টিনিউ দেখেছি। আমি ভেবেছি সেটা আমার একটি পিসো। সকালে আমি তাকে জিজ্ঞেস করি, তুমি রাতের বেলা ওইদিকে বারবার কেন যাচ্ছিলে, বলে আমি তো যাইনি। তো এই দেখাগুলো আমার ওই জিনিসটার পর থেকে আমার ট্রিগার হয় না, আমি পুরো বুঝতে, আমরা যদি ঘুরতেও যাই, নর্মাল যাই না, আমার যদি খুব আনইজি লাগে না, আমি যদি বুঝতে পারি যে কিছু একটা হয়েছে, কিছু একটা গেল, তখন আমি চেষ্টা করি যাতে আমার ওই জিনিসটা আমার পিছু না নেয়। আমি নিজেকে ওই 8-10 বার পড়া, 108 বার দুর্গা মন্ত্র জাপ, এগুলো আমি স্টিল নাও করি, না হলে আমি জানি আমি ভয় পাবো। ভয় হয়তো পাবো না, কিন্তু একটা অদ্ভুত জিনিস হবে যেটা আমি চাই না আমার সাথে হোক। কেন যখন আমি আহমেদাবাদ আসি, আমি যখন এই পিজিটাতে থাকতে, পিজি নয়, পিজি পুরোটা বাংলো, 3তলা বাংলোটা পিজি দেওয়া, তখন ওটাতে আমি থাকতে শুরু করি। আমি 5 মাস আমি ওতে কিছু রকম, আমার কোনো রকম সমস্যা হয়নি, কিন্তু আমি যে ঘরটায় থাকতাম না, আমি বুঝলাম যে এই ঘরটার বাইরে কিছু হয়, মানে পুরো বিল্ডিংটাতেই কিছু হয়। আমি যখন লিভ নিতাম, শরীর খারাপ করেছে, আমি প্রচন্ড ভুগেছি, মানে ওই 5-6টা মাস আমি শুধু হসপিটাল যেতাম আর স্লাইন নিতাম, এরকম কোনো কিন্তু কারণ নেই। আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে সবকিছু নর্মাল, কিন্তু আমি হসপিটাল যেতাম আর আমি আসতাম। এবার আমি যখন লিভ নিয়ে থাকতাম, আমার মনে হতো দুপুরবেলা কেউ একটা টকটক করে সিঁড়ি দিয়ে ওঠে আর টকটক করে সিঁড়ি দিয়ে নামে, বারবার মনে হতো। আমি যে বেডটায় শুতাম তার সামনের জানলাটাকে আমি ঢেকে রেখেছিলাম। আমার একদিন রাতের বেলা হঠাৎ করে চোখটা খুলে মনে হচ্ছে জানালা দিয়ে বাড়ি থেকে কেউ দেখছে, আমি স্পষ্ট দেখেছি কেউ দেখছে মনে হচ্ছে, আমি ঢেকে দিয়েছিলাম। তাহলে এগুলো শুরু হলো কখন? আমাদের যিনি কেয়ারটেকার ছিলেন, আমাদের ওই বিল্ডিংটার গায়ে বড় বড় করে গেস্ট হাউসে লেখা ছিল যে এখানে মাছ, মাংস, ডিম, নন ভেজ জাতীয় কিছু খাওয়া এবং বাইরে থেকে আনা বারণ। কিন্তু আমরা 3 থেকে 4 মেয়ে আমরা খেতাম। যখন নাকি আমার সাথে প্রচন্ড বাড়াবাড়ি হয়, যখন নাকি পিজির ওনারকে আমি জানাই, তখন জানা যায় আমরা যে কটি মেয়ে খেয়েছি সে কটি মেয়ের সাথে এই জিনিসটা হয়েছে, বাদ বাকিরা চেপে গেছে, আমারটা এত এক্সেসিভ হয়েছে যে আমি বলে দিয়েছি। আমাদের যিনি কেয়ারটেকার ছিলেন সেই দিদি পেছনের গ্রাম থেকে উনি চিকেন কিনে নিয়ে এসছে। চিকেন কিনে নিয়ে, ছোট্ট 3-4 বছরের বাচ্চাটিকে নিয়ে, মেয়েটিকে নিয়ে গেছে। চিকেন কিনে নিয়ে এসে উনি ধুয়ে সব করেছে, উনি রান্না করবে, বাদ বাকি মেয়েরা যাতে জানতে না পারে তো উনি কুকারে রান্না করবে। তো হঠাৎ করে লোডশেডিং হওয়াটা খুব স্বাভাবিক ওখানে, তো লোডশেডিং হয়েছে। উনি অন্ধকারে চিকেনটিকে গ্যাসে রান্না করেছেন, এবং আমি বাড়িতে ফোনে কথা বলতে বলতে উনি আমাকে ঘরে দিয়ে গেছেন, এবং আমি অন্ধকারেই খেয়েছি। তারপর তো ওনার মেয়ের প্রচন্ড শরীর খারাপ, সেই রাতের বেলা না মেয়েটা এত অসুস্থ হয়ে পড়তো যে আমরা সব গেস্ট হাউসের মেয়েরা গিয়ে, পিজির মেয়েরা গিয়ে দাঁড়িয়ে বললো যে তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। মানে মেয়েটা চোখ মুখ উল্টে দিত, বললো মেয়েটাকে ডাক্তার বলে রিপোর্ট নর্মাল, বুঝতে পারছি না কি হয়েছে। উনি কি করেছিলেন, উনি ওনার ঘরে, আমার ঘরের ঠিক সামনের ঘরটা ওনার ঘর, যারা নাকি সব কাটায় তাদেরকে নিয়ে এসে উনি ওনার ওই ঘরে মেট থেকে কাটিয়েছিলেন।
মেড থেকে কাটানোর পর দিদির ব্যাপারটা হয়। তারপর দিদিকেও ওই ঘরের মধ্যেই আমরা দেখতাম একটা লোক আসে, ওদের ঘরে মোমবাতি জলে কি সবাই, কিন্তু আমরা অন্য কিউরিসিটি দেখাইনি, যা হচ্ছে হোক। এবার দিদির সাথে যখন জিনিসটা হয়, একদিন রাতে আমরা সবাই শুয়ে আছি, প্রচন্ড দরজার, আমরা থাকতাম গ্রাউন্ড ফ্লোরে, দরজার বাইরে প্রচন্ড হই হই, চিৎকার চেঁচামেচি, সব মেয়েরা চিৎকার করছে। এবার আমি দরজা খুলে বেরোবো, দি বলছে বেরোস না, কালো বিড়াল। দোতলার ওপর দিয়ে কালো বিড়ালটা ঝাঁপ মেরে, সিঁড়ির নিচে আমাদের সিংহাসন থাকতো ঠাকুরের, সিংহাসনে ঝাঁপ মেরে ও বিড়াল ঠাকুরের সিংহাসনের সামনে যেখানে প্রদীপ ওগুলো সব লাঠি মেরে মেরে কি করেও ভেঙেছে ওই জানে, দোতলার ওপর দিয়ে ঝাঁপ দিয়ে অর্ধেক সিংহাসন, মাতা রানীর ছবি সব ভেঙে দিয়ে ও ছুটে পালিয়ে গেল। পরের দিন যখন আমরা দেখেছিলাম যে ওর গায়ে এত জোর, দোতলা থেকে ঝাঁপ দিয়ে এরকম সব ভেঙে দিল, দিদি বলছে হ্যাঁ ও এরকম সব ভেঙে দিয়েছে, আমার বড় ওকে তাড়িয়েছে। তারপর থেকে শুরু হলো হচ্ছে আমরা যে কটা আমি এখানে খেয়েছি, কারুর একজনের তো বিয়ে ভাঙলো, একজন তো রাতের বেলা এমন চিৎকার যে ভয় লাগছে করে। তারপর আমি এলাম, আমার তো প্রচন্ড শরীর খারাপ, ফ্লাইন চলতে, কি হচ্ছে বোঝা যাচ্ছে না, আমাকে অফিস থেকে এমার্জেন্সিতে ফ্লাইট করে বাড়ি পাঠিয়ে দিল। বাড়ি এসে আমি নর্মাল, বাড়ি এসে আমার কোনো জ্বালা যন্ত্রণা নেই, বাড়ি এসে আমি পুরো সুস্থ। এবার আমি যখন 3 সপ্তাহ ছুটি কাটিয়ে আমি গেস্ট হাউসে গেলাম, আমি দেখছি আমার ঘরটা আমি খুলেছি, আমি কিন্তু ঘরে চাবি দিয়ে আসিনি, তাতে নাকি আমার পিছনে ঘর পরিষ্কার হয়। আমি দেখছি আমার ঘরটা ইঁদুরে মানে পুরো নোংরা করে, আমার পুরো গদি পুদি কেটে একাকার কান্নাটা, আমার ঘরটা একটা খুব বাজে গন্ধ, মানে যে গন্ধটা নেওয়া যাচ্ছে না, এত বাজে গন্ধ। তো সঙ্গে সঙ্গে আমি পিজির ওনার যে দিদিকে ফোন করে বলেছি, তো কেয়ারটেকার পোষা করেনি, ও লোক পাঠিয়ে আমার বাথরুম পোষা করে সব পরিষ্কার করিয়েছে, কিন্তু ওই ঘরটাতে আমি থাকতেই পারছি না, এত বাজে গন্ধ। আর আমার কাছে তখনও ঠাকুর ছিল, আমার কাছে এখনো ঠাকুর আছে, আমি বাড়ি থেকে বেরিয়েছি ঠাকুর ছাড়া, আমার কাছে ছোট্ট মা তারা, জগন্নাথ সব আছে, কিন্তু তখন আমার ঠাকুর না কাবার্ডের মধ্যে লক থাকতো। আর আমার তখন এমন হয়ে গেছিল, আমি বুঝতাম না, আমি এখনো তো আমার অফিস থাকি, কিন্তু আমি ঠিক সময় বার করে সকালে ধূপ ধুনো দেওয়া, বই পড়া, বিকেলে আমি সব করি, তখন আমি করতাম না। তখন না আমি তো ঠিক আছে তাতে আমি তাড়াতাড়ি গিয়ে লেট হয়ে গেছে, এরকম একটা আমার মেন্টালিটি হয়ে গেছিল। তো আমার ঠাকুর কিন্তু আমি ওখানে মানে আমি যখন বাড়ি আসি আমি সব নিয়ে চলে আসি, এবার ব্যাগ থেকে বের করে যে রাখবো সেই উপায়টাও নেই, কারণ যেখানে রাখতাম সে কাভারটা আমার রুমমেট চাবি নিয়ে গেছে, তো ঠাকুর আমার ব্যাগে। এবার আমার এত ভয় লাগছে যে আমি উপরে, আমার আরেকটি বান্ধবী ছিল, তাকে বলি তাদের ছাদের ঘর, যে তোদের ঘরে আমি থাকবো, আর রাতের বেলা আমার ভয় লাগছে। বললো হ্যাঁ ঠিক আছে এসে থাকো। রাতের বেলা যখন আমি ওদের ঘরে থাকতে গেছি, আমি বললাম যে তুই ছাদের দরজাটা খুলে ঘুমাবি? বলছে হ্যাঁ আমাদের তো গরম লাগে, প্রচন্ড গরম ঘরটা, তাই খুলে ঘুমাবো। তো আমরা ঘুমিয়েছি, আমার হঠাৎ করে ঘুমটা ভাঙে, আমার মনে হলো ছাদে কেউ পায়চারি করছে, আমি পাত্তা দিই, আমি আবার ঘুমিয়ে পড়েছি। এবার আমি ঘুমের করে আমার মনে হচ্ছে আমার গলার শ্বাসটা না বন্ধ হয়ে যাচ্ছে, কিছু একটা আমার গলা আটকে দিয়েছে, আমি নিতে পারছি না। আমি যখন চোখটা খুলি, ওপর সিলিং থেকে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা, যে পুরো এরকম ঝুলছে, তার পা দুটো আমার গলার কাছে এসে আটকে আছে বলে আমি শ্বাস নিতে পারি না। আমি ওই দেখে আমি চিৎকার করে আমি সেন্সলেস হয়ে যাই। পরের দিন সকালে আমার অফিসকে জানানো হয়, আমার কালিগরা আছে আমাকে হসপিটাল নিয়ে গিয়ে আমি আমার একজন ম্যাম ছিলেন, তাকে বলি আমি এরকম জিনিস দেখেছি, এই বাড়িতে আমি যাবো না, কিছু বি হয়ে যাবে বাড়িতে আমি যাবো না। তো আমার মাকে আমি ফোন করি, আমার মাকে বলি, আমার মা বলে ঠিক আছে দাঁড়া, একজন আছে মানে আমাদের মন্দিরে উনি বসেন, ওনাকে আমি জিজ্ঞেস করছি। এবার আমার মা ওনাকে জিজ্ঞেস করে, আমার মাকে উনি বলে অন্য কারোর পিছু পিছু জিনিসটা একটা হচ্ছে, দুটো আছে বাড়িতে, একটা যেটা ওইখানে থাকে না, যিনি এসছেন তিনি অন্য কারোর পিছু পিছু হয়তো এসছেন, আসার পর তিনি আর জাননি, তাকে ওখানেই তাড়ানো হয়েছে, উনি ওখানে আটকে গেছে। আর একজন যাকে আমি দেখেছি বা কিছু, সেই ব্যক্তির ওটা বাড়ি, সে ওখানেই থাকে, আমি এমন কিছু করেছি যার জন্য সে প্রচন্ড রেগে গেছে, তাই সে আমাকে দেখা দিয়েছে, নাহলে সে দেখা দিত না, সে ওখানেই থাকে। আর বাড়িটি 3 নম্বর হাতে আছে, মানে এর আগে বাড়ির আরো 2টো ওনার ছিল। আমার মা আমাকে এগুলো বলার পর আমি ওই গেস্ট হাউসের যে ওনার পিজি বেসিক্যালি, তাকে ফোন করে আমি জানাই, সে আমাদের যে ঘরটা, সেই ঘরটাতে সে পুজো করে। তাই জন্য আমি এত কথা বলিনি, তাকে আমি বলেছি দেখো তোমার ওখানে লেখা ছিল ননভেজ আনবে না, আমি এনেছি, আমারই দোষ,
আমি ভয় পেয়েছি, আমি আর কিছু জানি না, আমি থাকবো না, তুমি আমাকে ডিপোজিটটা দিও না চলবে, কিন্তু আমি থাকবো না, আমি এরকম বলি। তো আমি একটু বলেছি তুমি আমাকে ডিপোজিটটা দিও না, উনি ওতেই খুশি, তো উনি আর কোনো কথা বাড়াননি। তারপর আমাকে অফিসের গেস্ট হাউসে শিফট করা হয়। উনি যখন ওখানে উনি যে ওখানে হোম যজ্ঞ করিয়েছে, ঘর রং করেছে, এত কিছু করেছে, সেগুলো উনি আমাকে আর বলেননি। উনি আমাকে পরে ফোন করে জানান যে দেখো তোমার ঘরটা তো আগে খুব খারাপ ছিল, এখন রং টং করে গুছিয়ে দিয়েছে, তুমি চাইলে আসতেই পারো, আর কিছু হবে না, ভয় তুমি পাবে না। পরে ওখানে যারা থাকে তাদের থেকে আমি জানতে পারি ওখানে উনি হোম যজ্ঞ করেন, তিনি যজ্ঞ করতে এসেছিলেন, তিনি এদের সবাইকে স্ট্রিক্টলি বলে দিয়ে গেছেন যে একজন তো এখানে থাকেই, সে এখানেই মারা গেছে, তো এটা তার বাড়ি, আর সে পছন্দ করে না যে তোমরা এখানে ওইসব জিনিসপত্র খাও, তোমাদের যদি খেতে হয় এই বাড়ি চত্বরের বাইরে গিয়ে খাবে, এই বাড়ির চৌকাটে আনবে না। তার কিন্তু অস্বাভাবিক মৃত্যু। যে কটা মেয়ে ওখানে ননভেজ খেত না, প্রত্যেকটি মেয়েকে রাতের বেলা ওরা প্রত্যেক ওই সাদা অবয়বটা দেখেছে। সোনালি বলে যে মেয়েটা খেত, সে দেখেছে সিঁড়ি থেকে কেউ একটা নেমে এসে ওর সামনে দাঁড়িয়ে আছে, তো ও মুখটা ঢাকা দিয়ে শুয়ে পড়েছে যে ভুল দেখছে। আরেকটি মেয়ে খেত, তার আরো দুটো, আর ওপরের ঘরে দুটো মেয়ে খেত, ওরা দুজন রাতের বেলা ঘুম ভাঙতো, দেখতো কি ওদের ঘরে কেউ আছে, ওদের মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে। যে মেয়েটি নাকি নার্গিস ছিল ওর নাম, ও তো ছেড়েই দিয়েছে, ও মনে হয় থাকে না। তারপর আর বাদ বাকি সবাই খাওয়া বন্ধ করে দিয়েছে, কেউ খায় না। আর আমি তো ওখানে থাকি না, আমি তো আমার অফিসে গেস্ট হাউসে থাকি না ওখানে। এই হলো ইনসিডেন্ট। ওনাকে জানানো হয় যে ওখানে কেউ মারা গেছে, তিনি ওখানেই থাকবেন, তাকে বের করা যাবে না, তার ওটা বাড়ি। আর তারপর আমি আরো জানতে পারি যে যে বাড়িটাতে আমরা থাকি, বাংলোটাতে, সেটা পিজির যে দিদি তার নিজের নয়, সে রেন্টে নিয়েছে কারোর থেকে। যারা রেন্টে দিয়েছে তারা আমারই ম্যামের, মানে অফিসের ম্যামের রিলেটিভ, তারা হচ্ছে এখানকার কৃষ্ণের মন্দিরের পূজারী। তিনি বাড়িটাকে এই কারণে রেন্টেড, অত বড়, তুমি যদি বাড়িটা দেখো না, ভীষণ সুন্দর একটা বাংলো, যার উপরে টেরেসের রুমে বিশাল বড় বাথটব বসানো, মানে ভীষণ শৌখিন বাংলো একটা, প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম, ডাইনিং দিয়ে স্টেয়ার্স গেছে, কিন্তু ওটা ভাড়া দেওয়া। তো উনি কেন থাকতে পারেন না? উনি থাকতে এই কারণেই পারেন না, ওরা ওই পুরো বাড়িটা ভাড়া দিয়ে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকে। ওনাকে যখন ম্যাম বলে এরকম এরকম হয়েছে, তখন উনি বলে যে উনি নাকি একদিন দুপুরবেলা ঠাকুরকে ভোগ দিয়ে ওপরে উঠছে, ওনার মনে হয় ওনার কিছু কিছু কেউ একটা উঠছে। তারপর থেকে যতবার ওনার এই জিনিসটা মনে হয়েছে, ততবার ওনার নয় টাকার সমস্যা হয়েছে, নয় ওনার শরীর খারাপ করেছে, তো ওনারা বাধ্য হয়েছে ওই বাড়িটা ছাড়তে। কিন্তু অত বড় বাড়ি তুমি কি ওরকম ভাবেই ছেড়ে দেবে? তো ওই জন্য উনি ওনাকে দিয়ে যে তুমি দাও, ভাড়া দাও। আর ওইখানে আমরা 45টি মেয়ে থাকি, 45টি মেয়েরই কোনো না কোনো সমস্যা, রোগ, হাতে পায়ে ব্যথা, আজকে এ ভুগছে, কালকে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, এর চাকরি চলে যাচ্ছে, এর টাকার সমস্যা, কিছু না কিছু লেগেই ছিল। এবং ওই বাড়িতে আমি 8টা মাস কাটাই। 8টা মাসে আমার একটা এমন সমস্যার মানে সৃষ্টি হয়েছে, যেটা আমার এই 25 বছরের জীবনে কোনোদিনও ছিল না। আজ আমি 26-এ দাঁড়িয়ে এই সমস্যাটা আমার হঠাৎ করে 8টি মাস পর দেখা দিয়েছে। এই সমস্যাটা আমার 25 বছর বয়স অব্দি কোনোদিনও ছিল না। ইনফ্যাক্ট ওই বাড়িতে আসার 6 মাস আগে আল্ট্রাসাউন্ড রিপোর্টে আমার ওই সমস্যাটা ধরাই পড়েনি। হঠাৎ করে ওই বাড়িতে থাকার 8 মাসের মাঝে আমার এত বড় সমস্যা, এই জিনিসটা যেন আমি কোথাও আমার মনে হয় ওই বাড়িটারই দান। এই সমস্যাটা আমি তোমাকে যদি বলি, আমি চাইবো তুমি যেন অন কল না কাউকে শোনাও, কারণ এটা আমার একান্ত পার্সোনাল একটা কারণ, যেটা নিয়ে হয়তো আমি বিভিন্ন কারণে আপসেট থাকি। আমি চাই না এটা তুমি কাউকে বলো, কিন্তু আমি তোমাকে বলবো। তো দেখা বলে তোমাকে আমার কাছে রিপোর্ট গুলো আছে, আমি তোমাকে দেখাতে পারি যে 6টা মাসের মধ্যে এটা কি করে হয়। 6টা মাসের মধ্যে তো এটা হওয়ার কথা না, হলে তো এটা আমার আজীবন হতো। 25 বছর বয়স অব্দি আমার এটা হলো না, হঠাৎ করে 6টা মাসের গ্যাপিং এ আমার হয়ে গেল। এই হচ্ছে গল্প, গল্প নয়, মানে এগুলোই হচ্ছে ঘটনা। তো বেসিক্যালি তুমি আজকে যে দুটো ঘটনা শোনালে, মানে দুটো জায়গার দু রকম ঘটনা তুমি আজকে শোনালে, তো ন্যাচারালি এর আগে যখন আমি কারোর ঘটনা শুনেছি,
বা কেউ যখন তার লাইফে ঘটে যাওয়া কোনো এরকম রিয়েল লাইফ হরার এক্সপিরিয়েন্স আমাকে শুনিয়েছে, সেখানে 99% টাইম বা ম্যাক্সিমাম সময় আমরা খারাপটাই পেয়েছি। কিন্তু এখানে আজকে যে তুমি যে ঘটনাটা শোনালে, সেই ঘটনাটা সম্পূর্ণ অন্যরকম একটা ঘটনা। মানে যেই ঘটনাটার এফেক্ট তোমার লাইফে ভালো রেজাল্ট বয়ে এনেছে। এটা ভীষণ অদ্ভুত আর এক্সেপশনাল একটা ঘটনা। তো পরের যে ঘটনাটা তুমি বললে, যেটা তোমার সাথে আহমেদাবাদে ঘটেছিল, যে ঘটনাগুলো, সেটা তো ন্যাচারাল, বুঝতে পারছি যে কোনো একটা এন্টিটিসকে তুমি অ্যাট্রাক্ট করেছো, যেই জিনিসগুলো করা বারণ ছিল সেখানে সেই কাজগুলো করেছো বলে হয়েছে। তো সেটা খুবই নর্মাল, বুঝতে পারলাম। বাট সেই সব জিনিস থেকে তোমার কোনো ক্ষতি হয়নি, তাই তো? না, ক্ষতি তো হবে না। যেহেতু সেই এন্টিটিসটা আগে থেকেই তোমার সাথে রয়েছে, সেই কারণে তোমার কোনো খারাপ হবে না। খারাপ তো হবে না, হার্ডলি আমি ভয় পাবো, আমি ভুগবো, কিন্তু ওই যে আমার রেমেডিস, ওই জিনিসটার থেকে আমাকে বের করার, ওই জিনিসটা আমাকে আমি যেখানে এখন থাকি না, সেখানে ওই জিনিসটি আমাকে ভয় দেয়, মানে পিছু পিছু আসে। কারণ একটা তো নয়, তার তো বাসস্থান ওখানে, আরেকটির তো বাসস্থান ওখানে নয়। আচ্ছা। রাতের বেলা আমার না, আমি তো দূর থেকে এসেছি, তো আমার বাবা মা বিভিন্ন খাবারের জিনিসপত্র কুরিয়ার করতেই থাকেন। তো যেমনি হয় আমাদের স্টেটের চাল আলাদা, এখানে তো ওইগুলো না এরকম স্ট্যাক করে রাখা ছিল, কুরিয়ারের বাস্কগুলো আলমারির মাঝখানে। হঠাৎ করে সব ঝুমঝুম করে আমার সবকিছু নিয়ে ওপর থেকে পড়ে গেল। কিন্তু আমি জানি, আমার এতটাই সাহস, আমি উঠে লাইট দিয়ে ওগুলোকে গুছিয়ে রেখেছি, গুছিয়ে রেখে আমি আমার বিছানায় এসে ঘুমিয়ে গেছি। ইনফ্যাক্ট এখন আমার ঘরে আমার ঠাকুর আছে, আমি যেগুলো ওখানে তখন বলা হয় যে জিনিসটা থেকে তুমি যদি কিছু ছাড়াতে, তোমাকে 9 দিন দুর্গা মন্দির যেতে হবে। এখানে দুর্গা মন্দির 9 দিন যাওয়ার পক্ষে সম্ভব নয়, তো আমার হয়ে কাউকে গিয়ে মন্দিরে পুজো দিতে হবে আমার নামে। তখনই আমার সাথে এরকম কিছু হয়, আমার মাকে বলা করতে, আমার মায়ের শরীরটা যায় খারাপ হয়, আমার মা যেতে পারেন না। তখন আমার মা অন্য কাউকে বলেন, সেই ব্যক্তিটি যায়, তার সাথে সে যখন পুজো দিত 9 দিন, এবং ওই 9 দিন আমাকে বলা হয় ওই টপে থেকে আজ অব্দি আমি যে খাটে ঘুমাই, সে খাটে রাতের বেলা ফ্রেশ হয়ে, শীত গ্রীষ্ম বর্ষা ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে আমি বসে 108 বার দুর্গা নাম জপ করি, আমি তারপর ঘুমাতে যাই। তার আগে আমি ঘুমাতে যাই না, কেন আমি জানি আমার আনইউজুয়ালি রাতে ঘুমটা ভাঙবেই। ওই জন্য আমি ওইভাবেই ঘুমাতে যাই। কিন্তু ভয় পাওয়া যখন প্রথম হয়, তখন হয়তো মানুষ ভয় পায়, তখন অসুস্থ হয়। কিন্তু এখন না একটা কোথাও না কোথাও মনে না একটা উইল পাওয়ার কাজ করে, যে আমি জানি হবে না কিছু। কারণ যখন আমার দিদিমা, আমার মায়ের মা, আমার দিদা মারা যায়, তখনও কিন্তু আমি মারা যাওয়ার রাতেও, মানে যেদিন মারা যাবে তার আগের দিন রাতেই আমি স্বপ্নে দেখি যে আমার দিদা মারা গেছে, এবং আমাকে বারবার ডাকা হচ্ছে কলকাতার জন্য, আমি যেতে পারছি না, ফ্লাইট নেই, বা ফ্লাইটের এত ফেয়ার যে আমি নিতে পারছি না। সেম জিনিসটা হয়। পরের দিন আমার অফিস থেকে এসে আমার মনে হয় যে আমি আজ আমার দিদাকে ফোন করবো। দিদাকে ফোন করি, দেখি আমার দিদার ফোন বাজছে, কিন্তু কেউ ধরছে না। তারপর আমি বুঝে গেলাম যে আমার দিদা মারা গেছে, এবং তারপর আমি জানতে পারি আমার দিদা মারা গেছে, কিন্তু ওই যে আমি যেতে পারি না, সেম কারণে। কেন এত বেশি ফেয়ার ছিল যে আমি নিতেই পারি না টিকিটটা। আর যদি আমি ট্রেনে যেতাম 3 দিন লাগে যেতে, এবং 3 দিন লাগে আসতে। তো এগুলো লোক অনেকে বলে না, মন গড়া কথা। আমার সাথে তো হচ্ছে না, একই জায়গায় তো আমিও থাকি, সবার সাথে হয় না। দেখো, যারা বিশ্বাস করার তারা বিশ্বাস করবে, আর যারা করার না তাদেরকে তুমি প্রমাণ দিলেও তারা হয়তো তার মধ্যে যুক্তি খুঁজবে। কিন্তু আমাদের লাইফে, আমাদের চারপাশে, আমাদের ইউনিভার্সে এরকম অনেক কিছু ঘটে যেগুলো বিয়ন্ড অফ এক্সপ্লানেশন, রাইট? তো মানে যেগুলো এক্সপ্লানেশন আমরা চাইলেও হয়তো দিতে পারবো না, বা আমরা খুঁজলেও হয়তো পাবো না। তো সেক্ষেত্রে হয়তো তুমি জোর করে কাউকে বিশ্বাস করাতে পারবে না, বাট ঘটনাগুলো যার সাথে ঘটে একমাত্র সেই রিয়েলাইজ করতে পারে, আর সেই বুঝতে পারে এটা কি জিনিসটা কি। আমি তোমাকে বলছি না, তোমাকে হয়তো আমি কল রেকর্ডিংটা হয়ে গেলে তোমাকে এটা আমি বলবো, কারণ ওই জিনিসটা আমি চাই না পাবলিকলি আসুক। যে এই জিনিসটার না, আমি নিজে মাইক্রোবায়োলজি স্টুডেন্ট, আমি 5 বছর আমি যে সাবজেক্টটা নিয়ে পড়েছি, আমার নলেজ বলে এই জিনিসটা অল অফ সাডেন এরকম ভাবে অ্যাপিয়ার হতে পারে না। যদি এটা হওয়ার হতো তাহলে এটা আমাকে 2-3 বছর আগে থেকে এটা ডায়াগনোস হতো। হঠাৎ করে 8টা মাসের মধ্যে 6 মাস আগের আমার রিপোর্ট বলছে নর্মাল, 6 মাস পরের রিপোর্ট বলছে এটা কি জিনিসটা নিয়ে আমি এখনো, মানে আমি বুঝি যে ওটা আমার ওই বাড়িয়েই দান।
আমি যদি আরো কদিন থাকতাম তাহলে হয়তো এটা আরো বড় কোনো সমস্যার হতে শিকার হতাম আমি। তো ওই বাড়িটাই দান। তো আশা করি এখন সুস্থ আছো তুমি, রাইট? হ্যাঁ। না এখন আর এই সমস্ত জিনিসগুলো নিয়ে কোনো প্রবলেমস তো হচ্ছে না আশা করি। না, হয় না। তো যেরকম যা যা রেমেডিস তোমাকে বলেছিল বা যেরকম ভাবে তোমাকে থাকতে বলেছিল, তুমি কি এখনো সেগুলো মেনটেন করছো? হ্যাঁ, আমি মেনটেন করি। আমি আমার চুলের লেন্থটা মেনটেন করি। তারপর ওই আমাদের বাড়ির পেছনে ভীষণ মানে গেস্ট হাউসের পেছনে ভীষণ সুন্দর একটা খোলামেলা বাগান আছে, সেখানে গিয়ে আমি ভরপুরবেলা বসে থাকি না। আর আমাদের যিনি আমাদের সাথে কেয়ারটেকার থাকতো, ও রাত্রির 11টা-12টার সময় পিছনে ঝাড় দিতে যেত, বাগানে ময়লা হয়েছে, ওগুলো আমি ওর বন্ধ করিয়েছি। কারণ আমি দেখতাম ও খুব ওর বিহেভিয়ারটা খুব স্ট্রেঞ্জ, রাতের বেলা ঘুমিয়ে ঘুরে বক বক করে। তো ওগুলো আমি ওকে বন্ধ করিয়েছি। আমি ওকে মুখের উপর বলেছি, তুই যাবি, তোর কিছু হবে না, তুই পিছু করে আনবি, আমাকে বিরক্ত করবে, এইসব কাজ এখানে করবি না। তো আমি ওগুলো খুব মেনটেন করি, যে কালো পরতে বারণ করেছে তো কালো পরবো না, চুল খুলতে বারণ করেছে তো চুল খুলবো না, কোনো শ্রাদ্ধ বাড়ি যাবো না। আর যদি বুঝতে পারি কোনো মৃত মানুষ স্বপ্নে আসছে তাহলে তাকে ডাকতে যাবো না, তাকে খাবার খাওয়াতে যাবো না। আর যদি কোথাও দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আমার মনে হচ্ছে যেটাতে কিছু একটা আমি শুনলাম, আমি পিছন ঘুরে দেখতে যাই না। বা আমার মনে হচ্ছে কেউ আমার পিছু নিচ্ছে, আমি মনে মনে বলি আমার পিছুটা নিও না, আমার কাছে তোমার কোনো রেমেডি নেই, আমার কাছে আমার পিছুটা নিও না। আমি খুব সাধারণ মানুষ না, আমি চাই না কেউ আমার পিছু পিছু আসুক। তো যা বুঝলাম মানে একটা এমন ঘটনা আজকে তুমি শেয়ার করলে, এটা হয়তো অনেকের ভুলও ভেঙে যেতে পারে যে হ্যাঁ, পজেসড হলে বা কেউ পিছু নিলে সবসময় খারাপ নাও হতে পারে, বাট তার মানে তো এই নয় যে আমরা সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট করব। তো যা যা রেমেডিস তুমি বললে, যেমন তোমাকে যেগুলো ফলো করতে বলেছে, হয়তো তোমার মতন আরো অনেকে আছে যারা এরকম প্রবলেম ফেস করেছে, তাদেরও এই জিনিসগুলো মেনটেন করা উচিত, বা তাদেরও হয়তো এই জিনিসগুলো বা এই রেমেডিস গুলো তাদেরও ফলো করা উচিত। এই যে পারফিউমের কথাটা, এগুলো আমি আমার একটা পডকাস্টেও বলেছিলাম যে পারফিউম, তারপর চুলের লেন্থ, এই যে ম্যাটার্স গুলো রয়েছে, এগুলো সত্যি বিভিন্ন ভাবে বিভিন্ন এন্টিটিস কে অ্যাট্রাক্ট করে ডেকে আনে আমাদের লাইফে, যেগুলো কখনো কখনো বা ম্যাক্সিমাম সময় আমাদের লাইফে খুব খারাপ কিছু নিয়ে আসে। কারণ একটা এন্টিটিস যখন আসে আমাদের সাথে, মানে কানেক্টেড হয়ে যায় বা কোনোভাবে আমাদের সাথে মিশে যায়, খারাপটার সম্ভাবনাই বেশি থাকে। আর তারা সাথে করে শুধু তো একা আসে না, তার সাথে আরো অনেক খারাপ এন্টিটিস তাদের সাথে চলে আসে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সবার সাবধান থাকা উচিত। তুমিও সাবধানে থাকো, ভালো থাকো। আর তোমার ঘটনাটা শুনে সত্যি ভীষণ ভালো লাগলো আজকে, ভীষণ এক্সেপশনাল একটা ঘটনা, ভীষণ অন্যরকম একটা ঘটনা। ঘটনাটা শুনে যেমন কিছু কিছু জায়গায় ভীষণ গায়ে কাঁটা দিয়ে উঠছিল, যখন তুমি বলছিলে যে সিলিং থেকে ঝুলছে একজনের পা তোমার গলা পর্যন্ত, সেই জায়গাটায় আমার বেশ বেশ ভয় লেগেছে ওই জায়গাটা। ইনফ্যাক্ট তোমার যে বাবার পিসিকে তুমি দেখেছিলে দরজা আর পর্দার মাঝখানে, তো সেই জায়গাটা আমার বেশ ভয় লাগছিল। তো এরকম যেমন কিছু কিছু জিনিস ঘটেছে। তারপর তুমি কলেজ ক্যাম্পাসের যে কথাটা বললে যে একজন হেঁটে চলে যাচ্ছে, এই জিনিসটা অনেকে দেখেছে। তো এতগুলো মানুষের প্রুফ তো আর মিথ্যে হয়ে যেতে পারে না, না? হ্যাঁ, ওই জন্য ওখানে সবাই জানে, ওই কলেজে সবাই জানে এখানে কিছু না কিছু। যখন এখন বড় করে কালী পুজো হয়, তো কালী পুজো হওয়াতে এরকম নয় যে কালী পুজো হচ্ছে বলে বাদবাকি বিল্ডিং এর সমস্যার সমাধান হয়েছে। সমস্যা হয়তো কমেছে কিন্তু সমাধান হয়নি। সমস্যা যেখানকার সমস্যা সেখানে সেরকমই আছে। কারণ অত বড় জায়গায় একজনের বাসস্থান নয়, ওটা সহস্র মানুষের যেমনি হতে পারে, তুমি সহস্র লোকজনের বাসস্থান ওখানে, তুমি তাদেরকে তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করতে পারো না। অতগুলো মানুষ বলবো বা অতগুলো যারাই আছে ওখানে, তারাও তাদের বাসস্থান ছেড়ে কোথায় যাবে? তুমি এসে তাদের বাসস্থানে তুমি জায়গা করে নিয়েছো, তারা কিন্তু যায়নি। আমাকে ওই টাইমে একটা কথাই বলেছিল যে ও ওখানে আবার ফিরে যাবে, কি ও কোথায় যাবে তোমাকে জানতে পারে না, কিন্তু তুমি ওর জায়গায় গিয়ে আর ওকে বিরক্ত করবে না। কারণ আমরা যখন সচরাচর হাঁটি না, তখন আমার চুলটা যদি তোমারও গায়ে লাগে বা একটা মানুষের, সে হলো চুলটা বাঁধুন তো, এরকম করে বলবে, সে বিরক্ত হয়। তারা এটা বিরক্ত একদম হবে ঠিক না? বলেছো, এটা একদম ঠিক বলেছো।
আর ওদেরকে প্রভোক না করলে ওরা কখনোই আমাদের সাথে কিছু করতে আসে না। কিছু করতে আসে না। আমাকে উনি আরো বলেছিল যে তুমি যদি একটা ভালো পারফিউম লাগিয়ে যাও, তোমাকে 10টা ছেলের মেয়েরা বলে না তোমার পারফিউমের গন্ধটা কি সুন্দর, তোরাও ওদেরও ওটা নর্মাল। তোমরা যেমনি জীবনযাপন করো ওদেরও একটা লাইফ সাইকেল আছে। তোমাকে যদি এসে আমি বিরক্ত করি তুমি রাখবে না? এটাই হচ্ছে, যে যেখানে যেরকম আছে। আমি হয়তো জেনে বুঝে করিনি, আর আমার কপালটা হয়তো খুবই ভালো, তার জন্য হয়তো আমার সাথে খারাপটা হয়নি। কিন্তু যাদের সাথে খারাপ হয় না, আমার বান্ধবীর সাথে হয়েছে, আমি ওর গায়ের দাগ দেখেছি, আমি তো আটকে উঠেছি যে এই জিনিস আমার সাথে বলে বাবা আমি তো কি করতাম। ওই জিনিস থেকে বেরিয়ে একটা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে অনেকটা সময় লাগে। তোমার সাথে কিছু না হলেও তোমার মনে হবে কিছু একটা হচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক, মানে অনেক সময় হয় না আমাদের গায়ে পোকা উঠে গেলে তারপরেও মনে হয় যে হ্যাঁ পোকাটা হয়তো আমাদের গায়ের মধ্যে রয়েছে। তো এরকম একটা খারাপ জিনিস যখন আমাদের সাথে ঘটে, তো আমাদের যে সেন্স অর্গান গুলো তখন আরো বেশি সিকিউরড হতে থাকে, আর আরো বেশি আমাদের ব্রেনে এই জিনিস মানে এই অ্যালার্ট গুলো পৌঁছতে থাকে যে হয়তো এই বোধহয় কিছু একটা হলো আমার সাথে। তো এই ভয়টা তখন কাজ করতে শুরু করে। তো এটাই, আর কিছুই না। তো ন্যাচারালি এটুকুই বলবো যে ভালো লাগলো আজকে তোমার যে ঘটনাটা তুমি আমাদের সাথে শেয়ার করলে। আমি এতগুলো এপিসোড করেছি, বাট এটা অন্যরকম এই ঘটনাটা, যে কেউ এসে যে তোমাকে খারাপ জিনিসের থেকে প্রোটেক্ট করছে। সবার সাথে তো এই জিনিসগুলো ঘটে না, তাই না? না, ঘটে না। থ্যাংক ইউ সো মাচ ঐশিকা, থ্যাংক ইউ সো মাচ এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য, গল্পওয়ালা পরিবার বা গল্পওয়ালা শ্রোতাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি তুমি ভালো থাকবে। তোমার লাইফ থেকে যিনি চলে গেছেন তারপরে তোমাকে অনেক ব্লেসিংস দিয়ে গেছেন। তো তুমি তোমার লাইফে হয়তো আরো গ্রো করবে, আরো অনেক উন্নতি করবে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ এই ঘটনাটা শেয়ার করার জন্য। আগামী এপিসোডে এই ঘটনাটা টেলিকাস্ট হবে গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো। হ্যাঁ। গল্পওয়ালা স্পটিফাই অরিজিনাল হরর পডকাস্ট। তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে অবশ্যই জানি। আর একটা কথা, ভৌতিক এন্টিটি, জিন বা প্রেতাত্মা এরা যে সবসময় আমাদের ক্ষতি করে থাকে, এই ধারণা কি একটু হলেও বদলেছে? আজকের এপিসোড শুনে যদি এই ধারণা একটু হলেও বদলে গিয়ে থাকে, তাহলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। যদি আজকের এপিসোড ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার বাটনে প্রেস করতে কিন্তু একদম ভুলো না। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে নতুন শ্রোতা বা নতুন লিসনার হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকেও অবশ্যই ফলো করে দিও, কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।